কি ঘটেছিল, কিভাবে তোমার মনের মধ্যে এই পরিবর্তন, কিভাবে সবকিছু অবিশ্বাস থেকে বিশ্বাসে পরিণত হলো, একদম শুরু থেকে বলো। নর্থ কলকাতারই একটা জায়গা, এরকমই ছোটবেলায় একটা ঘটনা ঘটে আমার সাথে। এবার অ্যাথিস্ট বলতে তুমি যদি আমাকে বলো যে তুমি কি পুজো আচ্ছা কোনোদিনই কিছু করতে না, না। শেষের বাড়িটা যেটা ধাক্কা খেত ওটা আমার খুব ক্রিপি লাগতো শুরু থেকে। এবার আমি খেলতে খেলতে ওইখানে লুকিয়ে গেছি। বাবা কত বড় দরজা, কেমন একটা লাগছে, আমি এখানে লুকিয়েছি। আমি 3 তলা থেকে স্লিপকে 1 তলায় পড়েছিলাম। যে বাড়িটায় আমি ছিলাম সেই বাড়িটা কিন্তু বহু পুরনো। এক ভদ্রমহিলাকে আমরা ছাদে দেখেছিলাম বসে থাকতে পাঁচিলের উপর। তারপরে আমি নোটিস করি বাড়িতে বাদুড় ঝুলছে। এইবার আমি শুনছি সামওয়ান ইজ ওয়াকিং থ্রু দ্য করিডোর। ওয়ার্ড্রপ ছিল ওটা, না ওই গ্লাসের যেরকম হয় স্লাইডিং, ঢক ঢক করে খালি খুঁজে বন্ধ হচ্ছে। পুরো একটা চেয়ার অ্যাজ ইফ কেউ টানলো ঘর 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 করে পেছন দিকে, টেনে কেউ একটা বসলো। বৃদ্ধ টাইপের চেহারা, মানে মাংস ফাংস কিছু নেই। আমি দেখছি এত বড় বড় ডেলা চোখ বেরিয়ে আছে, ঝাড়বাতিটা জ্বলে গেছে। উঠে ঝাড়বাতিটা এরম করে কাঁপছে। দেখেছো গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো সুজয়াদি, ওয়েলকাম টু গল্পওয়ালা। থ্যাংক ইউ অরিত্র। কেমন আছো? চলছে গো। আজ ফাইনালি তুমি এখানে। বিগত প্রায় 1 মাসের কাছাকাছি তোমার সাথে আমার কথা হচ্ছে, বিভিন্ন বিষয়ে আমরা কনভারসেশন করেছি। আজকের পডকাস্টটা আর অন্যান্য কয়েকটা পডকাস্টের তুলনায় একটু ডিফারেন্ট, কারণ আজকের পডকাস্টে শুধুমাত্র আমরা ভৌতিক ঘটনা শুনবো না। আজকের পডকাস্টে তোমার লাইফের ট্রানজিশনের একটা সেগমেন্ট আমরা তুলে ধরবো। কারণ তোমার সাথে যখন আমার কথা হয়েছে, তুমি একটা জিনিস আমাকে খুব ক্লিয়ারলি জানিয়েছিলে যে তোমার লাইফের 2টো ফেজ। একটা ফেজে তুমি কোনো কিছু বিশ্বাস করতে না, সেটা পজিটিভ হোক, নেগেটিভ হোক, ভূত প্রেত হোক কি ঈশ্বর হোক, কোনোটাই তুমি মানতে না। একদম। আজকের দিনে দাঁড়িয়ে আরও একটা ফেজ যেখানে তুমি সব কিছুকে খুব গভীরভাবে বিশ্বাস করো। একদম। তো এই ট্রানজিশনটা কেন, কী এর পেছনের রহস্য, আমরা সব কিছু জানবো। তবে তার আগে আজকে যেহেতু তুমি প্রথমবার এসছো গল্পওয়ালাতে, তাই আমি জানতে চাই গল্পওয়ালাতে ফার্স্ট টাইম এসে তোমার কেমন লাগছে বলো। এই ভীষণ ভালো লাগছে। তোমার সাথে আলাপটা একটা অদ্ভুতভাবে হয়েছে। এটা বোধহয় প্রি-ডিসাইডেড ছিল যে এরকম আলাপ হবে বা এরকম শেয়ার করতে পারবো আমি তোমার সাথে। তো এখানে আসার পর একটা আলাদাই মানে এক্সপিরিয়েন্স হচ্ছে। দেখা যাক এখন তোমার সাথে আরও সামনাসামনি বসে কতটা কি মানে বলতে পারি, মানে শেয়ার করতে পারি। ইচ্ছে আছে মানে পুরোটা আমার যা যা ঘটনা, আপস অ্যান্ড ডাউনস, নেগেটিভ পজিটিভ সব মিলিয়ে আমি ঘটনাগুলো তোমাকে বলবো। হয়তো তুমি একটু অবাকই হবে। হ্যাঁ, কারণ এগুলো এতগুলো ঘটনা তো আমরা ডিসকাস করিনি, বাট কিছু ঘটনা তুমি আমার সাথে শেয়ার করেছো এবং সেগুলো আমাকে সত্যি খুব অবাক করেছে। মানে ন্যাচারালি এরকম হওয়ার চান্সেস খুব কম থাকে, খুব কম মানুষের সাথে। মানে আমি পজিটিভ দিকের কথাগুলো বলছি, মানে যেগুলো তুমি দেখেছো, যেগুলো তুমি ভিজুয়ালাইজ করেছো। ইনফ্যাক্ট আমরা একদম শুরু থেকেই শুরু করব। কি ঘটেছিল, কিভাবে তোমার মনের মধ্যে এই পরিবর্তন, কিভাবে সব কিছু অবিশ্বাস থেকে বিশ্বাসে পরিণত হলো, একদম শুরু থেকে বলো। দেখো অরিত্র, আমি আমাদের সমাজে অনেক মানুষই আছে যারা আমার সাথে রিলেট করতে পারবে ঘটনাগুলো। যেমন ধরো কেউ অ্যাথিস্ট আছে, ঠিক আছে, কেউ পুরোপুরি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে মানে নিয়ে কানেক্টেড, আবার কেউ নেগেটিভ ব্যাপারটাকে বোঝে, নেগেটিভ এনার্জিস। তো ডিফারেন্ট লোকের মধ্যে আমি পড়ে গেছি মাঝখানে। কেমন, আমি একদম যখন শুরুর দিকে, মানুষ ছোটোবেলা থেকে কি বিশ্বাস করে, মা বাবা পরিবার এইটুকুই। তারপরে আস্তে আস্তে স্কুল কলেজে বন্ধুবান্ধব, আস্তে আস্তে সমাজটাকে চিনতে শেখে।
তো সেখান থেকে আমার ছোটোবেলার কিছু ঘটনা আছে, একটা দুটো ঘটনা এরকম আছে যে কনস্ট্যান্ট আমি তোমাকে বলতে পারবো আমার লাইফে নেগেটিভ বা শুরু থেকেই একদম বিশাল পজিটিভ কিছু কোনোটাই ছিল না, এভরিথিং ওয়াজ ব্যালেন্সড। কিন্তু বুঝতে পেরেছি আমি, কিন্তু এত বছর বাদে রিয়েলাইজ করতে পেরেছি। তো নেগেটিভ পজিটিভ আমি প্রথমে জানতাম যে লাইফটা শুধু এনজয় করার জন্য, মানে ধারণাটা, বাচ্চা মনের ধারণাটা বলছি, আমাদের এখানে জন্ম মৃত্যু দুটোই আছে, তো সেটা তো বাচ্চা শিশু শৈশবে জ্ঞানটা থাকে না, ভাবে আমি এসছি মানে আমি পার্মানেন্ট, ঠিক আছে। তো এটাই ধারণা ছিল, আমি এসে গেছি মানে খেলাধুলো, মা বাবা পরিবার সব। তো এরকমই ছোটোবেলায় একটা ঘটনা ঘটে আমার সাথে। ঘটনাটা আমি ছোটোবেলা দিয়েই শুরু করতে চাইছি, কারণ আমি যদি তোমাকে না বলি তুমি ঠিক অতটা ফিল করতে পারবে না যে ঘটনাটা কীভাবে আমার জীবনে এগিয়ে এসছে ধীরে ধীরে। এবার অ্যাথিস্ট বলতে তুমি যদি আমাকে বলো যে তুমি কি পুজো আচ্ছা কোনো দিনই কিছু করতে, না না, আমি একদমই পুজো, তারপরে ঈশ্বর বিশ্বাসী একদম। আমার বাড়িতে কিন্তু পুজো হতো, কিন্তু আমি ওই শুধু আলপনা দেওয়াটুকুর মধ্যেই, যেহেতু আর্ট খুঁজে পেতাম, ওই আলপনা দেওয়াটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ। আর ছোট ছিলাম বলে বাড়ির লোকেরা যে বিশাল কিছু দায়িত্ব দেবে সেরকমও গুরুত্ব দিত না। এবার ওইগুলো জাস্ট এনজয় করার মতো করতাম। মানে বাড়ির পুজোটা তোমার কাছে ফান ছিল? ফান, লোকজন আসছে প্রসাদ খাচ্ছে, এই জিনিসটা। এইবার একবার কি হয়েছে, আমি কেন আমার না ছোটোবেলার মেমোরি খুব শার্প, মানে তোমাকে একটু আগে অফ ক্যামেরা বলেছি আমি, আমার ছোটোবেলার মেমোরিটা খুব শার্প আর কি, খুব বেশি মনে আছে আমার ছোটোবেলাটা। তো তখন আমি ক্লাস 4এই পড়ি, 5ও হয়নি, না 4এ পড়ি তখন। আমাদের পাড়াটা উত্তর কলকাতা, আমি উত্তর কলকাতারই মেয়ে, এবং ওখানেই বড় হওয়া। এবং ওই পাড়াটা এমনি খুবই পজিটিভ, সেটা আর কিছু না, কিন্তু হয় না অনেক সময় কিছু ভালোর মধ্যে কিছু খারাপ মিশে যায়। তো ছোট বাচ্চা, রাস্তায় খেলছি হাজার বন্ধু বান্ধব সাথে, হ্যাঁ, খেলার মাঠ বলে তো ছিল না তখন, ওই পাড়ায় খেলতাম। এবার আমার বাড়িটা একদম মাঝখানে মিডলে, আর বাঁ দিকে একটা গলি, ডান দিকে রাস্তা চলে গেছে সোজা রাস্তা। এবার বাঁ দিকের গলিতে আমার কিছু বন্ধুবান্ধব থাকতো, আমি খেলতাম। তো কিন্তু আমার শেষের গলি, শেষের বাড়িটা না ব্লাইন্ড লেন হয়, তো শেষের বাড়িটা যেটা ধাক্কা খেত, ওটা আমার খুব ক্রিপি লাগতো শুরু থেকে। হয় দেখবে বাচ্চাদের কিছু কিছু জিনিস অড লাগে, আর সেটা কিন্তু খুব একটা ভুল কিছু হয় না, কারণ শিশু তো তাদের। এবার বাচ্চারা অনেক কিছু ফিল করতে পারে, অনেক কিছু দেখতেও পায়, আমি শুনেছি ফ্রেশ হয়। এক্স্যাক্টলি। তো ওই বাড়িটার দিকে না আমি গেলে তাকিয়ে থাকতাম, কোনোদিনই আমি পাড়ার লোকের কারোর কাছে বলি। মানুষ থাকতো ওই বাড়িটায়? হ্যাঁ, কিন্তু আমি সত্যি বিশ্বাস করে একজনকে দেখেছি ইন মাই, মানে যতদিন আমি বড় হয়েছি ওখানে থেকেছি, আমি একজনকে দেখেছি, কোনো মহিলা দেখিনি কোনোদিন ওই বাড়িতে। আদার্সরা দেখে থাকতে পারে, আমার কোনো আইডিয়া নেই যে ওখানে কোনো মহিলা কোনোদিন দেখেছি বলে। আর বাড়িটার দরজাটাও খুব বড়, আর দরজাটাও একটা বাড়ির আড়ালে পড়ে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছো? যার জন্য ওই সাইডে কেউ, বাড়িটার কথা বলছো, ওই সাইডে কেউ ঢোকেও না। তো আর ওই বাড়িটা এতটাই বড়, পিছন দিকটা একটা বড় নাম করা রাস্তায় গিয়ে পড়ে, ঠিক আছে। এবার আমি খেলতে খেলতে ওইখানে লুকিয়ে গেছি, তো দেখছি বাবা কত বড় দরজা, কেমন একটা লাগছে, আমি এখানে লুকিয়েছি, হ্যাঁ, বন্ধুরা যদি না খুঁজে পায়, আমি যদি গায়েব হয়ে যাই, এরকম একটা ফিলিংস বাচ্চা মনে। তো সেদিন খেলা হয়ে গেছে, এবার মা তো 6টা বাজলেই চিৎকার করতে, পড়তে আয় করে। আমি গেছি, কিন্তু আমি তখনও রিয়েলাইজ করিনি আমার পেট ব্যথাটা শুরু হয়েছে সবে, ঠিক আছে। এবার 6টার আগে ঢুকে গেছি বাড়িতে, পেট ব্যথা করছে, মা পেট ব্যথা করছে, ত্যান। মা বললো জল খা, আর বাবা কিছু মেডিসিন বাড়িতে মজুদ রাখতো, তো মা খাইয়ে দিল, বললো ছোটো বাচ্চা, ঠিক আছে, কাল পরের দিন স্কুল। এবার খাইয়ে দিল, তো পেট ব্যথা কমছে না।
আর তখনকার লোকেরা না খুব মানে হোম রেমেডিজে খুব বিশ্বাস করতো, তেল জল হ্যানা ত্যানা, কিছুতেই কমাতে পারলো না। তখন বাধ্য হলো, তখন আমাদের বাড়িতে ফোনও ছিল না, বাধ্য হলো টালায় এক আমার জেঠু ডক্টর বসতেন, উনি ফ্যামিলি ফিজিশিয়ান ছিলেন, ওনার কাছে নিয়ে যেতে। টালা নিয়ে গেল, ওষুধ দিল, ওখানে বসিয়ে জেঠু ওষুধ খাওয়ালো বাচ্চা দেখে। তারপরে বললো এটা কন্টিনিউ করো, কমে যাবে। বাড়ি এলাম, কোনো আরাম নেই, আস্তে আস্তে বাড়ছে ব্যথাটা, বাড়তে বাড়তে এমন চরম পর্যায়ে পৌঁছালো অরিত্র, মানে একদম বেন্ড হয়ে যাওয়ার মতো বডিটা আমার, বুঝতে পেরেছ? এবার মা দেখছি এটা তো বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে, তাহলে আমি কি করব? হসপিটালাইজ করবো, মানে বাবা নেই বাড়িতে, কি করব? তো করতে করতে 7:30 বেজে গেছে, 8টা 8:30, আর ধৈর্য ধরছে না আমার, ছটপট ও বাবা গো মা গো বলে চিৎকার করছি, কোনো ওষুধে কমছে না। তখন আমাদের পাড়ায় একটা মন্দির আছে, কামাখ্যা মন্দির, কিন্তু হ্যাঁ খুব জাগ্রত, আজও জাগ্রত, এবং মায়ের মন্দিরে কিন্তু পঞ্চমুণ্ডের আসন আছে। আচ্ছা, এটা বছরে একবারই আম্বাবুচির সময়, আম্বাবুচির পর যখন দরজা খোলা হতো মন্দিরে, তখনই আমাদের দেখানো হতো আর কি। তো ওখানে যে বাড়ির যে ছিল দাদু বলতাম, উনি বিশাল বড় তান্ত্রিক একজন ছিলেন, খুব বড় নাম করা আর কি, ভীষণ অনেক অনেক জায়গা থেকে লোক আসতো, বিশাল জাঁকজমকপূর্ণ পুজো হতো মায়ের। তো ওই দাদুর কাছে নিয়ে যাওয়াতে ব্যাপারটা মানে কি বলবো অরিত্র, ওই ক্লাস 4, বুঝতে পারছো, আমি 1 বছর বয়সের স্মৃতি যদি মনে থাকতে পারে, তাহলে ক্লাস 4-এ পড়ি, স্মৃতিটা যথেষ্ট আমার ক্লিয়ার। এবার আমি পেন্ড হয়ে যাচ্ছি, আমি বলছি আমি পারছি না, না দাঁড়াতে, না কিছু করতে, মানে না বমি করতে পারছি না, কী যে হয়েছে আমি বুঝতে পারছি না। দাদু তো দেখেই মাকে বললো, তুমি ডাক্তারের কাছে নিয়ে গেছো, আগে তো আমার কাছে আসবে একবার, জাস্ট এই কথাটা বললো মা তুই শুয়ে পড়, একদম মা কামাখ্যার পায়ের সামনে আমাকে শুয়ে পড়তে বললো। আর আমার মাকে বললো শিগগিরই গিয়ে একটা জলের গ্লাস নিয়ে এসো, জল ভর্তি করে পরিষ্কার গ্লাস। বিশ্বাস করো অরিত্র, ওই গ্লাসটা জলটা মা আনলো, দাদু একটা হয় মানে বুঝতেই পারছো, আমি ওটা নাম করছি না এই মুহূর্তে, ওটা দিয়ে জলের গ্লাসটার উপরে কিছু একটা করলো, করে বলে এটা এক ঢোকে খেয়ে ফেল তুই। আমি বললাম আমি পারছি না, আমার মানে পেটে ব্যথা থর করে সারা শরীর কাঁপছে, ওইটুকু বাচ্চা তো শরীর, বলছে আমি পাচ্ছি না, বলছে খেতেই হবে, খা পুরো জলটা খেয়ে নেবার পর জাস্ট 1 মিনিট মতো লেগেছে ব্যথাটা কমে গেছে 1 মিনিট। যে ব্যথাটা ডাক্তার কমাতে পারলো না, সে ব্যথাটা একটা মানে জাস্ট একটা 1 গ্লাস জলে কমে গেল, প্লেন ওয়াটার, কী করে হতে পারে? ঠিক আছে, এই হলো আমি তা পুরো শরীর ছেড়ে দিল, ঝিমিয়ে গেল। তারপরে তো রেস্ট ইজ হিস্ট্রি, মানে হ্যাঁ যাই হোক, এটা তখন আমার তোমার সাথে এরকম একটা মিরাকল হওয়ার পরেও তুমি কোনো কিছু মানতে না? বাচ্চা ছিলাম যে, অল্প বয়সে দেখবে এই জিনিসটা আসে না, কি হচ্ছে না হচ্ছে, ও রাতগাই বাদগাই টাইপ হয়ে গেছে ব্যাপারটা, মানতাম না, মানে ওই রকম না, আমি কোনো কিছু না, সুপার ন্যাচারাল কোনো কিছু না, কোনো হায়ার কোনো এনার্জি কিছুই মানতাম না। আর পুজো আচ্ছায় মন ছিল না, উড়নচণ্ডী টাইপের, খালি জানতাম লাইফ ইজ অনলি টু এনজয়, স্কুল, বন্ধু বান্ধব। এইবার কলেজ পর্যন্ত কিন্তু অ্যাজ সাচ আমার কোনো রকম ওরকম প্রবলেম বা ইস্যু আমার রাইজ করেনি লাইফে। আর একটানা যে হচ্ছে ঘটনাগুলো তা তো না, একটা লং গ্যাপ, বন্ধু বান্ধব, কলেজ, আফটার কলেজ। এরপর যখন আমার বিয়ে হয়ে গেল, তারপর থেকে তখনও আমি কিন্তু বিয়ের পরও কিন্তু আমি ওই রকমই, এই চাকরি করছি, হ্যাঁ বাচ্চা সামলাচ্ছি, এই ওই করে আমি নর্থ কলকাতাতেই আমার মানে হয়েছে, মানে বাড়িটা ছিল যেখানে আমি ছিলাম, নর্থ কলকাতারই একটা জায়গা। তো সেখানে যে বাড়িটায় আমি ছিলাম, সে বাড়িটা কিন্তু বহু পুরনো। আচ্ছা, বহু পুরনো মানে কত বছরে, মানে ভেঙে চুরে গেছে, পেছনে একটা জুট মিল ছিল, সেটাও মানে কত বছর ধরে যে বন্ধ, নোবডি নোজ, অ্যাবান্ডেন্ড একদম জুট মিল।
আমি ছাদে উঠতাম ওই বাড়িটার, উঠে দেখতাম যে কি ভয়ঙ্কর জঙ্গল জুট মিলে এরকম টাইপের, বুঝতে পারছো, মানে ওই রকমই। কিন্তু আমি ওই বাড়িটায় যাওয়ার পরে আমাকে ওখানে থাকার এক বাসিন্দা বলেছিল যে জানো তো সন্ধেবেলা এক ভদ্রমহিলাকে আমরা ছাদে দেখেছিলাম বসে থাকতে পাঁচিলের উপর, মানে ছাদের যে কার্নিশ হয়, ঠিক আছে, কার্নিশে বসে থাকতে দেখেছিলাম। তো আমরা ভেবেছি যে কে, খুব কিউরিওসিটি নিয়ে দেখার জন্য এগিয়ে গিয়ে দেখি কেউ নেই। আচ্ছা, তো এইটা আমি শুনেছিলাম, দেখ সব ফালতু বলছে, এরকম একটা অ্যাটিটিউড ছিল আমার। আমি বিশ্বাস করো ওই ছাদে তো আমি রাতে 9টা অবধিও কাটিয়েছি, কোনো দিন তো কিছু ফিল করিনি। একদিন হলো আমি 3তলা থেকে, মানে বলতে পারো ভগবানের অশেষ কৃপা বা আয়ু ছিল আমার, আমি বেঁচে গেছিলাম। মাথাতে চোট লাগলে কী হতো আমি জানি না, কিন্তু আমার পিঠে শিরদাঁড়ায় পুরো কালো কালশিটে পড়ে গেছিলো। আমি 3তলা থেকে স্লিপকে 1তলায় পড়েছিলাম। তারপরে আমি নোটিস করি বাড়িতে বাদুর ঝুলছে সিলিংয়ে ওপরে, একদম 3তলার বাদুর। আমি বলছি এটা কি প্যাকেট, কোনো কালো প্যাকেট কিনা, মানে বুঝতে পারছো তো, মানে ভয়ও লাগে না, কামড়ে ফামড়ে দিলে এরকম একটা ব্যাপার তো ভয় লাগে। তাও আমি ঠিক আছে নিজের মতো থাকতাম, 1তলায় থাকতাম যেহেতু গ্রাউন্ড ফ্লোর ছিল, আর আমার ঘরটা ছিল মেজনাইন ফ্লোর টাইপের, একটা ওপরের দিকে আর একটা নিচে, মানে নিচেই আমি মোস্টলি থাকতাম। ওপর ঘরে তোমার ঠাকুর ঘর মতো ছিল, আর নিচে আমি সারাদিন থাকতাম আর কি। তো মেয়েরা স্কুলে চলে গেলে আমি পুরো একদম লক অ্যান্ড কি। এরকম একদিন আমি সমস্ত লক ঠক করে বাথরুমে যাচ্ছিলাম, তো আমার একটু টাইম লাগবে বলে না ভালো করে লক ঠক করে যাই, কারণ বাড়িতে কেউ নেই, আমি একা। দিয়ে এবার আমি স্নানে গেছি, হঠাৎ কিছুক্ষণ পরে এবার আমার যে জায়গাটা আমি তোমাকে বলি 1তলার ঘরটা না সরু করিডোর মতো ছিল, ওই করিডোরে একটা টাইলস একটু নড়বড়ে ছিল, মানে হাঁটলে চলে না ঢক ঢক করে আওয়াজ হতো, বুঝতে পারছো? তো এইবার আমি শুনছি যে সামওয়ান ইজ ওয়াকিং থ্রু দ্য করিডোর, মানে ওই টাইলসটা যদি আওয়াজটা না হতো আমি কিন্তু বুঝতে পারতাম না যে আমি ভুল শুনছি কি অন্য কোথাও হয়তো হাঁটছে, আমার মনে হচ্ছে ওই টাইলসটা আমাকে ধরালো যে কী রে বাবা, এ তো এখানেই তো আওয়াজটা হচ্ছে, ঠিক আমার বাথরুমের বাইরেই কিন্তু টাইলসটা। ঠিক আছে, আমি বাথরুম থেকে ভাবছি না ঠিক আছে চলো কোনো ব্যাপার না। তারপরে বেডরুমে আমার একটা ওই সেই দিনই ওয়ার্ড্রপ আছে, কাঁচের ছিল আর কি, এখন আর বাড়িটা নেই, তো ওয়ার্ড্রপ ছিল, ওটা না ওই গ্লাসের যেরকম হয় স্লাইডিং ওরকম একটা ছিল। তো ওইটা ঢক ঢক করে খালি খুলছে বন্ধ হচ্ছে এই আওয়াজটা হচ্ছে। এবার আমি যদি কাউকে বলি কেউ বিশ্বাস করবে আমাকে? কেউ তো বিশ্বাস করবে না, আমি কাকে বলবো ঘটনাটা? মানে তুমি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি না, আমি শুনছি পুরো ক্লিয়ার, আমি তো বাথরুমের মধ্যে বন্ধ, আচ্ছা, কিন্তু আমি শুনছি। এবার আমি না তখন থাকতে না পেরে, বলে না এক সময় ভয়টা যখন মানে মানুষ দেখে যে আর কিছু উপায় নেই তখন সে ইয়ে করে, আমি কে রে কে এরকম করে চিৎকার করে উঠেছি, জাস্ট নক করছি দমদম করে বাথরুমের দরজা আওয়াজ করেছি কে। তারপরে পড়ি মরি করে বাথরুমের দরজাটা খুলে আমি যা হবে দেখব কি, যদি আমি কিছু দেখিনি, বাট সাউন্ডস এফেক্টেড মি আ লট, ওই সাউন্ডসটা। তারপরে একদিন ওই বাড়িতেই আমি বৃহস্পতিবার ছিল, পুজো করে ধূপ দেখাচ্ছি, নামছি, আমাদের বাড়ি আমার গ্রাউন্ড ফ্লোর তো, ফার্স্ট ফ্লোরে একটা ফ্যামিলি থাকতো। তো আমি ধূপ দেখাতে দেখাতে ভাবছি ধূপের গন্ধ ছাপিয়ে কেন আষ্টে গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছো, ধূপের গন্ধটা লাগছে না এত, মানে তুমি মাছের বাজারেও ওই কুৎসিত গন্ধটা তুমি পাবে না। ফ্রিজে মাছ ছিল বা ফ্রিজ খোলার পর ওরকম কিছু? আমার তো প্রশ্নই ওঠে না, বৃহস্পতিবার তো নিরামিষের। ওকে,
প্রশ্নই উঠছে না। আর আমি ভাবলাম যে ওপরে ফ্যামিলি ওরা কিছু করতে পারে, মাছ টাছ নিয়েছে, এখান থেকে গেছে। তারপর আমি জায়গাটা ঘুরে দেখছি বেড়ালে কোথাও কোনো কিছু এনে ফেলেছে কি না, নাথিং, কিচ্ছু নেই, পরিষ্কার একদম। অথচ ওই গন্ধে আমি টিকতে পারছি না। তখন আমি না কনফার্ম হওয়ার জন্য জিনিসটা, যখন আমার একটু ডাউট হয়েছে এত কিছুর পর, তখন আমি চিৎকার করছি ওপরে, বৌদি বৌদি করে ডাকছি যে ছিল তাকে। হ্যাঁ কী হয়েছে, আমার নাম ধরে বলছে। হ্যাঁ কী হয়েছে সুজয়া? আমি বললাম বৌদি তুমি কি মাছ রান্না করছো বা মাছ এখান থেকে কিনে উঠেছো? সে আমাকে পুরো আউটরাইট না বলে দিল। বললো মাছ? আজকে আমাদের মাছই হয়নি, বৃহস্পতিবার মাছই হয়নি। রান্না করা মাছের তো ওরকম গন্ধ ছাড়বে না। রান্না করা মাছের তো ওরকম গন্ধ ছাড়া, যদি কিনেও নিয়ে বাজারে ঢোকে বাজারের থেকে, তাহলেও তো ওই ওরকম কুৎসিত গন্ধ কেন বেরোবে যেটা মাছের বাজারেও বেরোয় না? মানে তখন যখন বলে আমি বললাম যে একটু নিচে আসবে, যে আমি গন্ধটা পাচ্ছি না, কি আমার মনের ভুল। এলো নিচে, নিচে এসে বলছে সুজা আর টেকা যাচ্ছে না গন্ধটায়। আমি বাবা চললাম বলে সে ওপরে চলে গেল, গিয়ে দরজা দিয়ে দিল। এবার আমার অবস্থাটা ভাবো, আমার হাতে কিন্তু ধূপকাঠি। তখন আমি যে জায়গাটা থেকে গন্ধটা পাচ্ছিলাম আর কি, তো সেই জায়গাটা আমি ধূপের ধোঁয়া দিলাম, এবং দিয়ে আমি জোর হাত করে যেরকম প্রে করে সেরকমভাবে আমি প্রে করে বললাম যে আমার মনে হচ্ছে এখানে কেউ আছো, তো এটা তো মানুষের থাকার জায়গা, তোমাদের নয়, তুমি যদি চলে যাও। বলেছিলে? বলছি। তখন কি বলতো, এতগুলো ঘটনার পর না মানুষ একটা জায়গায় এসে বিশ্বাস করতে বাধ্য হয় অরিত্র। পরপর ঘটলে না তখন বাধ্য হয়। তখন আমার যেন মনে হলো সামথিং সুপার ন্যাচারাল, মানে কিছু ব্যাপার আছে। আমি বললাম যে আমি জোর হাত করে বলছি, যেই এখানে থাকো চলে যাও, হ্যাঁ আমি তোমার কোনো ক্ষতি করছি না, প্লিজ চলে যাও। এইটা কিন্তু আমি জানতাম, এই জিনিসটা আমি কোথা থেকে শুনেছিলাম বা কিছু, তখন ওটাই আমার মাথায় এসেছে, ওটাই আমি অ্যাপ্লাই করেছি। এবং করার সাথে সাথে আমি ধূপটা নিয়ে আনলাম, ঠিক আছে ও চলে যায়, তুমি চলে যেও, হ্যাঁ জাস্ট এরকম যেন আমি তোমার সাথে কথা বলছি, এরকম ডাইরেক্ট এরকম কথা বললাম। আমি তার কোনো রিপ্লাই পাচ্ছি না তার বদলে, তো আমি কথা বলে ভেতরে চলে গেছি, বেডরুমের ভেতর ধূপ ঠুপ দেখিয়ে করে বাইরে এসছি, ধূপ নিয়ে কোনো গন্ধ নেই। আমি আবার নাক টেনে টেনে শুকছি ওই জায়গাতে, ওটা কনফার্ম যে আমি ঠিক শুকছি তো, তাহলে কি এটা হলো, সত্যি ঘটলো? কোনো গন্ধ নেই। মানে ওখানে যে কোনো গন্ধ ছিল, আমি যদি পরের বার কাউকে ডেকে নিয়ে এসে শোকাতাম, সে বলতো দাও তোমার মনের ভুল, কোনো গন্ধ নেই, কিছু না। এইবার তুমি আমাকে বলো বিশ্বাসের জায়গাটা তৈরি হবে কি হবে না? আরও কি কি ঘটেছে আমি জানতে চাইব, মানে যেখানে আরও বিশ্বাসটা আরও দৃঢ় হলো। এইবার অনেক দিন কিছু ঘটেনি, অনেক বছরের একটা রেস্ট বা বিরতি, সেরকম কিছু না। তবে যেখানে রাত সেখানে দিন আসবেই, এটা আমরা সবাই জানি। আবার রাতের পরে আবার দিন, আবার দিনের পরে আবার রাত, এটা তো হবেই। তো নেগেটিভ থাকলে পজিটিভ তোমার লাইফে আসবে, এটা আমার লাইফ দিয়ে আমি বুঝেছি। তো এইবার দেখো নেগেটিভ তো মানে হচ্ছে, এগুলো তো আমি এক্সপিরিয়েন্স করেছি নেগেটিভ, কিন্তু আমার একটা ধারণা ছিল অরিত্র যে আমার যা রাশি বা লগ্ন তাতে এইসব হওয়ার কথা নয়, বা আমার খুব একটা কনফিডেন্স ছিল যে আমি এরকম কোনো দিন কিছু দেখতে পারি না, বা আমার কোনো দিন কোনো এরকম এক্সপিরিয়েন্স হবে না, এরকম ধরনের। আমার সেটা পজিটিভ জিনিসটা আমার লাইফে ঘুরে গেল, মানে জিনিসটা আমাকে ঘুরিয়ে দিয়ে দেখালো যে আগে যে নেগেটিভিটিটা ছিল ওটাও যেমন ঠিক, আবার আমি তোমার লাইফে এসেছি পজিটিভ হয়ে, এটাও ঠিক। 2019-এ আমার বিশ্বাস আস্তে আস্তে 2019 থেকে আমার বিশ্বাস গাঢ় হতে শুরু করলো। কখন মানে একদম আমি পিন পয়েন্ট আমি তোমাকে বলছি 2019-এর জানুয়ারি, টিভিতে তো এখন এরকম মহাভারত হয়েছে অনেকবার, রামায়ণ হয়েছে, সবই হয়েছে, তুমি জানো সব কিছুরই কেমন ক্রেজ ডেলি সোপস অ্যান্ড সিরিয়ালসে। তো সেখানে
একটা সিরিয়াল আমাকে এইভাবে নাড়িয়ে দিয়ে যাবে, আমার জীবনে সব কিছু এনে দিয়ে যাবে, এটা খুব অবিশ্বাস্য। এটা আমি যদি এখন কাউকে বলতে চাই, বলো দূর কি না কি বলছে, কিন্তু তা তো নয়। যার সাথে ঘটে সেই কিন্তু ফিল করতে পারে, সেই বলতে পারে, সে বোঝাতে পারে। একদম ঠিক আছে, আমার কিন্তু ওইখান থেকে বিশ্বাসটা সব কিছুর ওপরে ছাপিয়ে গেল। কেমন আমি তোমাকে বলছি, জানুয়ারি মাস, শীত, একদম প্রচণ্ড জাকিয়ে শীত পড়েছে, কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছি। এটা আমি একটু পজিটিভটা কেন বলছি তোমাকে, তাহলে আমি বোঝাতে পারবো যে নেগেটিভ পজিটিভের কীরকম ব্যালেন্স আমার লাইফে হয়েছে। একদম, যে একটা মানুষ এথেস্ট ছিল, সে আস্তে আস্তে কিভাবে সব কিছুতে ঢুকে পড়ছে। তো এইবার পজিটিভিটিটা এলো একটা সিরিয়াল দেখা থেকে। তুমি ভাবতে পারো একটা সিরিয়াল একটা মানুষের জীবনে কত কিছু আনতে পারে। মানে আমি তো এখনও মানে নিজেকেই মানে ভাবতে থাকি মাঝে মাঝে বসে, যে ওই সিরিয়ালটা যদি না আসতো আমার জীবনে কি এগুলো আসতো। রাধাকৃষ্ণ বলে একটা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছো? তো ওই সিরিয়াল সুমেধ মুদগলকরের সিরিয়ালটা রাধাকৃষ্ণ। তার আগে আমি সৌরভ রাজ জৈনকে দেখেছি মহাভারতে। ওই দুজন না, মানে আমি সত্যি কথা বলতে গেলে যদি আমি ভগবান শ্রীকৃষ্ণকে ইমাজিন করার চেষ্টা করি, আমার ওই দুজনের ফেসই মাথার মধ্যে এক্স্যাক্টলি, একজন নটখট কানা, একজন দ্বারকাধীশ, এই জিনিসটা বড্ড বেশি এফেক্ট করে আমাদের। আমি যখন মানে ওই রাধার জন্য পাগল যে শ্রীকৃষ্ণ, তাকে যদি আমি ইমাজিন করতে যাই তখন সুমেধ, আর যখন আমি মহাভারতের কৃষ্ণকে ইমাজিন করতে চাই যে আমাকে পথ দেখাবে আমার বিপদের সময়, তখন সৌরভ রাজ জৈন, একদম সৌরভ রাজ জৈন। মানে এরা আমি জানি না এরা ঠিক কতটা ফুটিয়ে তুলেছে ক্যারেক্টারটাকে, কিন্তু এরা শ্রীকৃষ্ণ চেয়েছে বলেই এরা কিন্তু এই রোলটা প্লে করেছে। এইভাবে নালে আমার লাইফ এরকম ভাবে ঘোরে না। একটা সিরিয়ালের দ্বারা কারো লাইফ ঘুরতে শুনেছো? তো আমি মানে ইনফ্যাক্ট আমারও স্পিরিচুয়াল জার্নির মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে সৌরভ রাজ জৈনের মহাভারত। ভীষণ রোল প্লে করেছে। মানে আমার এখনই দেখো আমি বলছি আমার গুজবাম্পস আসছে। মানে ওই যে ট্রানজিশনটা, কারণ আমিও তোমার মতন একটা সময় কোনো কিছু মানতাম না, আমি প্রশ্ন করতাম যে কি আছে, কোথায় আছে, প্রমাণ দেখাও, কিউরিওসিটি ছিল। কিন্তু সেখান থেকে যখন আমার লাইফেও একটা অদ্ভুত ঘটনা ঘটে, মানে ভীষণ ভাইরাল একটা স্টোরি, সেটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম এবং সেখান থেকে একটা বাজে ঘটনা আমাদের সাথে ঘটে। কিন্তু তারপর তো মনে করে দেখো, লকডাউনের সময় কিন্তু ওই মহাভারতের একটা রিটেলিকাস্ট হয়েছিল যখন লকডাউন ছিল। ওটা পুরো দেখেছি বসে বসে, আমি পুরোটা দেখেছিলাম তখন। আর ওই টাইমে প্রথমে 2013 সালে যখন টেলিকাস্ট হয়েছিল আমি তখন মহাভারত দেখিনি, না আমিও দেখিনি আর বুঝতেও পারিনি। আমি 2020-তে দেখি সেটা। বাট ওইখানে যখন অর্জুনের প্রতি ওনার যে বার্তা শ্রীকৃষ্ণের, অনেক কিছু চেঞ্জ করেছে, অনেক কিছু চেঞ্জ করেছে। একদম একদম। তো ওই জানুয়ারি মাস থেকে আমার লাইফটা স্পিরিচুয়ালিটির দিকে চাকাটা ঘুরে গেল। ঘুরতো না যদি মানুষ তো কিসে বিশ্বাস করে মেনলি, তুমি আমাকে বলো কি দুটো জিনিস মানুষের সব থেকে বেশি ব্রেনে গিয়ে পৌঁছায়? চোখ আর কান। যা মানুষ আমরা চোখে দেখতে পাই সেটাই আমরা বিশ্বাস করি, আর যেটা আমরা কানে শুনতে পাই সেটাই বিশ্বাস করি, সেটা রিউমার হোক আর প্রশংসা হোক, হোয়াট এভার। তো আমার যে শ্রীকৃষ্ণের অভিজ্ঞতাটাই জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যায়। আচ্ছা, আমি সিরিয়ালটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাই। কিভাবে অ্যাডিক্টেড হই আমি জানি না, অ্যাডিক্টেড হয়ে যাই খুব বেশি করে। হয়তো কি জানি, আমি জানি না কি হয়েছে। তো আমি না সবসময় 1+1 করতে চেষ্টা করি, সব জায়গায় খুঁজি জিনিসগুলোকে, যে এটা হলো তার পাশাপাশি এটা হলো, মানে এটার মধ্যে কোনো কানেকশন আছে, প্রিডিসাইডেড। ঠিক আছে, আজকে তোমার কাছে আমি শেয়ার করতে পারছি, এটাও তো প্রিডিসাইডেড। একদম, আমি বলার লোক পাচ্ছি না, তুমি শুনতে চাইলে, দুটো কিন্তু দেখো এইটাই। তো তখন আমি যেটা শুনেছিলাম আর কি, তো সেইটা আমার বিশ্বাস হয়ে গেছিলো। মানে একদম, মানে আমি কেঁদেছি। একটা নাস্তিক লোক, হ্যাঁ নাস্তিক মানসিকতার লোক বসে বসে সকালবেলা ভ্যাঁ ভ্যাঁ করে 4 বছর 5 বছরের বাচ্চার মতো কাঁদছে খাটের ওপর বসে। কিছু তো দিয়েছে, তাই জন্য তো কাঁদছি। হঠাৎ করে তো আমি কাঁদছি না।
আজকে তুমি এখানে বসে আমাকে জোর করে হাসাতেও পারবে না, কাঁদাতেও পারবে না, যতক্ষণ না আমার ভেতর থেকে ফিলিংসটা আসছে। আর আমি একটা জিনিস ফিল করেছি যে তুমি যখন আউট অফ নো ওয়্যার কোনো কারণ ছাড়া তোমার চোখ থেকে এরমভাবে অঝোর ধারায় জল বেরোবে বা তুমি কাঁদবে, দ্যাট মিনস তোমার ভেতর থেকে নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে। এটার গল্পটা আমি তোমাকে একটু পরে বলছি, আমি কেন এটা জানতে পারলাম বা কী কারণে আমি বুঝতে পারলাম। বাট আগে আমি তোমারটা শুনবো যে কী শুনেছিলে, কেন চোখ থেকে জল বেরোলো। আমি তোমাকে বলছি, অন্তত তুমি বিশ্বাস করো, আমি যা আমার আশা করছি তুমি বিশ্বাস করবে ঘটনাটা। আমি না কম্বল মুড়ি দিয়ে শোয়া অভ্যেস, শীতে, জানুয়ারি মাস, হ্যাঁ জানুয়ারি, কম্বল একদম টেনে, আর আমার পাশে আমার মেয়ে শুয়ে আছে। এবার শুতে শুতে ও একদম খাটের কোনায় চলে গেছে, আমি এদিকে শুয়ে আছি। তখন সকাল 8টা বাজে, বাজার টাজার সব বসে গেছে মোটামুটি, আর আমাদের বাড়ি কেয়ারটেকারও এসে বাজার দিয়ে যেত। তো শুয়ে হঠাৎ আমি তখন আমার বলছি, দুধ একটা চ্যানেলের নাম আমি এখন বলছি না, যাই হোক ওখানে তো আছেই, পেয়েই যাব, উঠে দেখে নেবো, আজকে আর বেরোতে পারছি না আমি, বাবা এত ঠান্ডা লাগছে বলে চুপ করে আরও বেশি করে টেনে কম্বলটা শুয়ে আছি। আমাকে শুতে দিল না অরিত্র। আমার কানের মধ্যে আমি শুনছি একটা বাঁশির আওয়াজ আসছে, কনস্ট্যান্ট বাঁশির আওয়াজ, ঠিক আছে? কি বলছো তুমি? বাঁশির আওয়াজ, এবং খুব মৃদু এবং খুব দূর থেকে আসছে। খুব দূর থেকে যদি কান পেতে শোনো তাহলে বুঝতে পারবে হ্যাঁ এটা বাঁশি বাজছে। তো আমি কী হলো, বাঁশির আওয়াজ, খুলে ফেলেছি কম্বলটা, উঠে পড়ে শুনছি এদিক ওদিক কোথা থেকে আসছে, ভাই কোথাও নেই আওয়াজ। আবার শুয়ে পড়েছি। তখন আমার মাথায় এসছে, আরে ও তো মোবাইল, আমার মেয়ে তো মোবাইল চালিয়ে কানে ইয়ারফোন দিয়ে শোয়, ওর থেকেই নিশ্চয়ই আসছে। আবার শুয়েছি, আবার আওয়াজ, না এবারে ওরটা দেখি। আমার মেয়েরটা পাশের থেকে নিয়ে কান পেতে শুনছি, দেখি না ওর মোবাইল পুরোপুরি অফ, শুধু ইয়ারফোনটাই লাগানো আছে কিন্তু মোবাইল অফ, কোনো গান নেই, কিচ্ছু নেই। তাহলে তো ও এটাও ফ্লপ হয়ে গেল। এবার আমি বাইরে বেরিয়ে গেছি, ঠিক আছে? থার্ড টাইম বলছি বাইরে বেরিয়েছি, সেকেন্ড টাইম দুটো হয়েছে, থার্ড টাইম বাইরে বেরিয়ে গেছি যে বাইরে কারোর বাড়ি থেকে আসছে কিনা আওয়াজটা, কারোর মোবাইল হতে পারে কিছু। সব জায়গায় কান পেতে যখন আমি একদম ক্লান্ত, তখন আমি আবার ব্যাক টু বেড শুয়ে পড়লাম। শুয়ে পড়ে আমি এইবার আমার পরীক্ষা যে আমি সত্যি শুনছি না ভুল শুনছি। যেই শুয়েছি অরিত্র, আবার আচ্ছা তুমি আমাকে বলো, কম্বল যে আওয়াজটা হবে সে তো কম্বল দিলে চলে যাবে আওয়াজটা, কম্বল খুললে শুনতে পাবো, ঠিক অপোজিটটা হচ্ছে আমার সাথে। কম্বল মুড়ি দিলে আওয়াজটা শুনতে পাচ্ছি, কম্বল খুলে ফেলে আওয়াজটা নেই, কিন্তু বাঁশির আওয়াজ বহু দূর থেকে ভেসে আসছে, বাঁশির আওয়াজ। এই আমি তখন কম্বল, শীত কোথায় কি সব ভুলে গেছি, গিয়ে উঠে বসে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করলাম। তো ওই এলো আমার ফার্স্ট চেঞ্জ লাইফে। ওইভাবেই আমার ঘুরে গেল পুরো। আমি বিশ্বাস করতে শিখলাম যে কিছু তো আছে। মানে তোমার মনে তখনও এই প্রশ্নটা আসেনি যে এটা তোমার হ্যালুসিনেশন হতে পারে? না, একদম আসেনি। তুমি এতটা শিওর ছিলে? এতটা শিওর ছিলাম। মানে কোন সময় আমি অবিশ্বাস করতাম যে কোথা থেকে একটা যদি সাউন্ড চলে আসতো কোনো রকম, তাহলে হয়তো আমার ওই বিশ্বাসের জায়গাটা তৈরি হতো না। কিন্তু যেহেতু আমি অত স্পষ্টভাবে শুনেছি না, তো স্পষ্ট শোনাতে আমি ওটা নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, পুরো সারেন্ডার্ড, পুরো একদম ফর লাইফ লং। এরপরে নানান রকমভাবে উনি বোঝাতে চান যে আমি আছি, হিজ প্রেজেন্স ইজ এভরিওয়্যার। একবার হলো এরকম স্পিরিচুয়ালিটির দিকটাই এরকম স্ট্রং হতে লাগলো ধীরে ধীরে। আমার বাড়িতে একটু নানা রকম অশান্তির কারণে সেদিন আমি দেখলাম ওনাকে, প্রত্যক্ষ করলাম এবং দেখেছি প্রথমবার, ফার্স্ট। আমি তার আগে একটু মজার ছলে আমি একটা বাচ্চা বার্থডে গিফট কিনতে গেছিলাম এক জায়গায়। তো কিনতে গিয়ে আমি অনেক গিফটসের মধ্যে ওই একটা মূর্তি দেখেছিলাম রাধা গোবিন্দের। তো আমার কাছে যা তখন পয়সা ছিল, আমার এত পছন্দ হয়ে গেছিলো যে আমি আর লোভ না সামলাতে পেরে আমি বললাম যে দাদা আপনি একটু যদি অ্যাডজাস্ট করেন না, আমার কাছে এই খুচরোটুকু পর্যন্ত দিয়ে দিয়েছি। বললাম আপনি আমাকে ওটা দেবেন? হ্যাঁ নিয়ে যান।
তো ওই বললাম যে না, প্রথমেই তো একটা সারপ্রাইজের ব্যাপার থাকে, মেয়েকেও বলিনি। পুরো খবরের কাগজ দিয়ে সুতুলি দিয়ে সুন্দর প্যাক করে দিল, একদম পুরো বুকে করে নিয়ে রাধা গোবিন্দকে এনে প্রতিষ্ঠা করার মতো, প্রতিষ্ঠা করিনি, প্রতিষ্ঠা করার জন্য আমি আমার কোথাও সিংহাসন ছিল না বাড়িতে, শুধু একটা ছোট্ট একটা কাঠের জায়গা ছিল, সেখানে মা শারদার পুজো করতাম। ঠিক আছে, তো আর কোনো দেবতা দেব দেবী কিচ্ছু ছিল না, শুধু মা শারদার একটা ফটো ছিল। এইবার এনে জানলার উপরে তাকে বসানো হলো, জানলায় অনেকটা জায়গা পেয়ে গেলাম বসানো, জানলায় পর্দা দিয়ে পুরো সেই ঝুলন যাত্রা হয় না, ওরম পুরো ডেকোরেশন করলাম জানলাটা, গ্রাস কার্পেট পেতে হ্যান ত্যান করে রাধা গোবিন্দকে একদম পুরো বসিয়ে পুজো টুজো করতে লাগলাম। এরপরে একের পর এক উত্তর আসতে থাকলো। এরকম তো রাধা গোবিন্দ আমি একটা ওই ইমিটেশনের যে বাঁশিগুলো হয় ওরকম দিয়ে রেখেছিলাম, হাতটা খালি ছিল, বাঁশি ছাড়া তো কৃষ্ণকে মানায় না, একটা ইমিটেশনের বাঁশি কিনে দিয়েছিলাম। তো জামা টামা পরিয়ে সুন্দর করে সাজিয়েছি, কিন্তু মনটা না খুঁতখুত করছে। সবার বাড়িতে তো কি সুন্দর করে ভগবানকে সাজায়, কেউ সোনা দিয়ে সাজায়, কেউ রূপো দিয়ে। ভগবান, আমার কি সেই ক্ষমতা কোনো দিন হবে না যে আমি তোমাকে সব কিছু দিয়ে সাজাতে পারবো, সোনা হোক রূপো হোক? তো আমি না হাতে পয়সা এলে তোমার জন্য একটা রূপোর বাঁশি করে দেবো, এটা আমি মনে মনে পুজো করার সময় বলেছিলাম। আর নিত্য স্নান করানো, আতর দিয়ে করা, সেবা করা সবই করতাম। ধীরে ধীরে মানুষকে উনি শিখিয়ে নেন, যারা জানে না, না এটা তুমি দেখবে অনেক সময় তুমি পুজো করতে গেলে তুমি এটা জানো না, ওটা জানো না, ঠিক আছে, হাতের কাছে চলে আসবে তোমার যে না এরমভাবে করতে। আমি অনেক কিছু শিখেছি এই বছরে। তো ঠিক আছে, ভালো কথা। আমি রূপোর বাঁশি দেবো, কিনে দেবো, এটা আমি করে প্রমিস করলাম, আমি কিনে দেবো আমার হাতে পয়সা এলে। তো এবার বলে আমি ভুলে গেছি, পুজো টুজো করে সারাদিনে রাত্রিরে শুতে চলে গেছি অ্যাজ ইউজুয়াল। তারপরে সকালবেলা উঠে আবার পুজোর ঘরে ঢুকেছি, গিয়ে আমি দেখছি কি পুজো করতে গিয়ে দেখছি বাঁশি নেই। কী হলো, স্নান করাবো, তাহলে বাঁশিটা খুঁজি, বাঁশি তো কাল রাত্রিরেও ছিল, বাঁশিটা কোথায় গেল? খুঁজি দেখি জামার মধ্যে 2-8খানা হয়ে বাঁশিটা পড়ে আছে, ইমিটেশনের বাঁশি। বাঁশিটা 2-8খানা হয়ে পড়ে আছে, ওই পাথর ঠাথর যেখানটায় বসানো থাকে ওটাও খুলে গেছে, বাঁশিটা মাঝখান থেকে ভেঙে পায়ের জামার কাছে জড়িয়ে পড়ে আছে। আরে ইমিটেশনের বাঁশি ভেঙে গেল কি করে ভাই? আমি মেয়েকে বলছি, মাকে ডাকছি, বাবাকে ডাকছি, কি করে ভেঙে গেল গো? বলছে কি জানি রে, আমরা তো কেউ হাতও দিই না, তুই পুজো করিস, আমরা তো এইসব কিছু জানি না, আমি তো ধরিও নি। বললাম না না, আমি সেরকম কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু ভাঙলোটা কীভাবে এটা তো আমার জানা দরকার। তারপরে সেই সন্ধেবেলা মেয়েকে নিয়ে গিয়ে রূপোর বাঁশি কিনে তাকে হাতে দিলাম। মানে প্রমিস করেছিস মানে এক্ষুনি দে, প্রমিস করে গেছিস কেন আমার সামনে, দে। সেই সন্ধেবেলা গেলাম, একটাই দোকান খোলা, ছোট্ট দোকান, ওর কাছে বাঁশি ছিল, ঠিক আছে। এইভাবে বাঁশিটা আমি কিনে নিয়ে এসে হাতে দেওয়াতে ওনার শান্তি জানি না, আমার শান্তি, আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা চরমে উঠলো। এই হলো। তারপরে যখন আমি বলছি, তুমি বলে চমকে গেলে, দেখেছো, তুমি দেখেছো? এ কি দেখা তো সম্ভব না তাকে, এ তো অনেক তপস্যা করলে তবে পাওয়া যায়, জন্মান্তরের সম্পর্ক থাকতে হয়। দেখো, আমি তোমার মতো করে দেখেছি এটা তো আমি বলবো না যে আমি তোমার মতো করে দেখেছি, এরকম না। তো ঘটনাটা হয়, আমার বাড়িতে একটা অশান্তির কারণে আমি না খেয়ে দুপুরবেলা শুয়ে পড়ি। এই ঘটনাগুলো টুকরো করে ছোট করে বলছি, কারণ তাহলে আমি ওটাতে আসতে পারবো যে এত পজিটিভ থাকা সত্ত্বেও আমার তোমার কাছেই একটা প্রশ্ন হয়তো করে ফেলবো যে কেন নেগেটিভিটি তাহলে আমার এত। তো শুয়েছি, হঠাৎ আমার ঘুমটা খুব ডিপ হয়ে গেছে। খালি পেটে শুয়েছি, তো মেয়ে বললো, মা যাই হোক, খাও না খাও একটু মানে মাধবের প্রসাদ অন্তত খেয়ে এসো, আর কিছু খেতে হবে না তোমার। ড্রাই ফ্রুটস ছিল, ওইগুলোই খেয়ে জল খেলাম, ভগবান শান্তি। শ্রীকৃষ্ণর দিকে মাথা করে শুয়ে পড়লাম মাটিতে, খুব রাগ হয়েছে, শুয়ে আছি। হঠাৎ মাঝখানে তখন দুপুরের দিকে চোখটা মনে হলো খুলেছে, হালকা খুলে আমি আমার হাতটা না ঠিক এরমভাবে পড়েছিল পাশে, আমি হাতটা দেখছি, আবার হাতটা দেখে ভাবছি
এটা আমার হাত, এটা আমি, এটা আমার শরীর, এটাকে আমি শরীর বলছি। ইস, আমার ভালো লাগছে না তো এটা। মানে বুঝতে পারছো কি অদ্ভুত একটা ফিলিংস? নিজের বডিটা যে দেখছি আমি, হাতটা এরকম করে পড়ে রয়েছে, আমি চিনতে পারছি না এটা কি, আমি জানি না, আমি চিনতে পারছি না। ইস বাবা, আমার একদম ভালো লাগছে না, এইটার জন্য আমার এত মায়া। এটা আমার হাত, এটাকে আমি হাত বলি। মানে এইরকম হচ্ছে, বুঝেছো, ঘুমের মধ্যে। কিন্তু আমি কিন্তু পুরোপুরি ঘুম না, চোখটা কিন্তু আধ খোলা মতো রয়েছে, বুঝতে পারলাম পরে, তন্দ্রাচ্ছন্ন। তার মধ্যে আমি হাতটাকে দেখে ওরকম করছি, মানে নিজের বডিটাকে চিনতে পারছি না। এরপরে চোখটা বুজে গেল। যেই বুজে গেল, একটা পুরো অরেঞ্জ, যেরকম সূর্যটা ডোবার সময় যে রঙটা হয়, অরেঞ্জ, একদম ডার্ক অরেঞ্জ, ওরম একটা লাইট চোখের সামনে এলো। এবার আস্তে আস্তে দেখলাম পুরো সোনা, মুকুট থেকে তার বাঁশি, গায়ের গয়না সব মানে জল জল করছে, পুরো সোনা। নিচু, মাথাটা নিচু, বাঁশিটা এরকম ধরে আছে। কয়েক সেকেন্ড এলো, দেখলাম, চলে গেল। ওই আমার দেখা। এরপরে বলে যে হি ইজ এভরিওয়্যার, একটা কথাই আছে, ভগবান সব জায়গায় আছে, অমনি প্রেজেন্ট। তো এবার গাছের মধ্যে, এবার যদি একটা, আমি হালে একটা কথা শুনলাম যে এটা নাকি মানে ফেশিয়াল ফিচার্স কোথাও বা কিছু দেখা, ইম্যাজিন করে নেওয়া একটা পেরিডোলিয়া বলে, কিন্তু ওটা নয়। ওটা থাকলে আমি প্রপারলি তাহলে তার ফিচার্সগুলো কি করে আঁকতে পারছি, আমি এঁকেওছি। ডিফারেন্ট থিং, মানে ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, এবার আকাশে মেঘ রয়েছে, এবার ওই মেঘটা কোনো কিছুর একটা শেপ নিয়েছে, এবার তুমি ইমাজিনারি ভিশনে তুমি দেখতে পাচ্ছ যে মেঘটাকে দেখতে অনেকটা মহাদেবের মতন লাগছে, দ্যাট ইজ পেরিডোলিয়া। হ্যাঁ, কিন্তু আমি বিশ্বাস করো, আমি যে দেখছি না, মানে আমি দেখেছি কিন্তু গাছের মধ্যে পুরো স্পষ্ট দুটো চোখ দিয়ে তাকিয়ে হাসছে সে। আমি ওটা দেখে আমার মেয়েকে দেখিয়েছি, মাকে দেখিয়েছি, ডেকে বাইরের কাউকে দেখাইনি বলে পাগল। আচ্ছা, আমি আঁকারও চেষ্টা করেছি, সেই খাতাটাও আমার আঁকার খাতাটা আছে। এনিওয়ে, এটা হলো এইভাবে উনি, এরপরে অসংখ্য ঘটনা, অসংখ্য, ঠিক আছে, যার জন্য আমি যেখানে আমি রাধাকৃষ্ণ দেখি, আমি মন্দির হলেই হলো আমার। এখন ওনাকে ভালোবাসতে বাসতে এমন হয়েছে যে আমি মানে একটা পোকা দেখলেও মনে হয় আহারে বেচারার কষ্ট হচ্ছে না তো, আহারে, মানে হয়তো আটকে পড়ে যায়। পোকার সাথেও আমি না মায়া পড়ে যায় আমার, কেন আমি জানি না, মানে এটা আমার নেচারেই এসে গেছে যে আমি এতটাই ক্যাজুয়াল থাকতাম লাইফে, সে একটা পোকা দেখেও মায়া হচ্ছে। হ্যাঁ, আমি কোনো পাখি পুষি না, কিন্তু আমি বাড়িতে খেতে দিই, পাখিকে খাবার দিই, বাইরের পাখিরা এসে খায়, এরম টাইপের হয়ে গেছে আমার নেচারটা। তো এইবার যেটা হলো সেটা হচ্ছে, এইরকম করতে করতে কি হয়, আমি হেল্পফুল হয়ে উঠেছি। মানে রাস্তাঘাটে কেউ চাইলে কিছু দিয়ে দেওয়া, হয়তো খুব একটা কিছু খাচ্ছি, এসে বললাম মা, টাকাও দিলাম, খাবারটাও ধরে দিয়ে দিলাম। এবার আমার বাড়িতে একটাই পুজো হয়, জন্মাষ্টমীর পুজো, আর কোনো পুজো করি না আমি, জন্মাষ্টমীটাই বড় করে করি। তো এরকম একজন ভদ্রলোক আসে এবং সে আমার কাছে কিছু চেয়ে, মানে খাবার দাবার চায় আর কি। তো খাবার দাবার দেওয়া হয়, ধীরে ধীরে খাবার দাবার থেকে জামা কাপড়ও দিয়ে হেল্প করি। পরে কিন্তু আমার না কেমন কেমন একটা খটকা লাগে, যে কোনো দিন তো নাম জিজ্ঞেস করি না, একদিন নামটা জিজ্ঞেস করি, এনার নামটা কি। তো তখন নাম না বললাম, কী গো তুমি রোজ খাবার নিয়ে যাও না, নিজের নাম বলো না কেন? তখন বলছে, নাম বললে খেতে দেবে, নামে কি আছে? আমি বললাম বলো না, এমনি জানতে যে তুমি এরকম রুডলি বিহেভ করছো কেন? বলে আমার নাম ইউসুফ। ঠিক আছে, ও আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটা বলেছে। তারপরে একদিন আমাকে বলছে, আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারো? তা আমি বললাম ঠিক আছে, আমার কাছে যা আছে নিয়ে যাও, 11 টাকা মতো। আমি কাউকে কোনো দিন রাউন্ড ফিগার দিই না, 1 টাকা যোগ করে দিই, যাকেই দিই। 11 টাকা মতো দিলাম। বলছেন ঠিক আছে, কোনো রকম সন্তুষ্ট হলো না, বাট স্টিল দিলাম আর কি, ও নিয়ে গেল। এরপরে 10 থেকে সে করে 20-তে ওঠে, 20 থেকে 50, 50 থেকে 100, দিনে দিনে চাহিদা বাড়তে লাগে। আচ্ছা, তো এটা আমার খুব অস্বাভাবিক ঠেকে
যে একটা মানুষকে আমি খেতে দিলাম, জামা দিলাম, কোনো কোনো সময় খেতে দিলাম না, 10টা টাকা দিলাম হাতে, খেলো, সেটা ঠিক আছে, আমি দিইও মানুষকে, তাই বলে সে আমার থেকে জোর করে আদায় করতে চাইলে তো নিতে পারে না। তুমি আমাকে দিতে বাধ্য, এই জিনিসটা ভাবতে পারে না কিন্তু। তো তখন বলার পর তখন আমি বললাম যে কেন গো, কিসের এত তোমার টাকার দরকার? না আমার একটা দরকার আছে, আমাদের তো পরব আসছে, হ্যান ত্যান অমুক তুসু, তুমি আমাকে 600টা টাকা দিও, আমি তোমাকে পরে ধীরে ধীরে দিয়ে দেবো। মনে মনে ভাবলাম যে তুই নিজেই ভিক্ষা করে খাচ্ছিস, হ্যাঁ, তুই আমাকে টাকা ফেরত দিবি আর নিলে? এটা নাম বলে জাতি ধর্ম বিশেষ নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে লোভের ব্যাপারটা। তো তখন আমি বললাম না গো, হবে না, আমার চাপ আছে বলে অ্যাভয়েড করে গেলাম। আবার সেই আর ও আসার টাইমটা 12টার থেকে 3টে, 3:30 এই টাইমটার মধ্যে আসতো। ঠিক আছে, এবারে আমি আমার হাজব্যান্ডকে বলে না, এটা হতে পারে না, চলতে পারে না। মেয়েকে বললাম কী রে এরকম চাইছে? মেয়ে বললো একদম না। কেন, এত চাহিদা কিসের? তো এইবারে রেগে গেল একদিন ওই লোকটা। হ্যাঁ এসছে, দরজাটা খুলেছে, আমরা ওই দেখো এসছে, দরজাটা খুললাম, এবার ও না হবে, বললাম না, রেগে গেল। ওই সিচুয়েশানটা আমার শুরু হলো এই এখনো বর্তমানে আমি সবে মানে বলতে পারো কিওর হয়ে উঠছি ধীরে ধীরে একজনের হেল্পে। ওই কি করলো, রেগে গিয়ে আমি জানি না যাওয়ার সময় দিতে হবে না এরকম জাস্ট ঝাঁকালো হাতটা মুখের সামনে, আমার মুখে পুরো ভর্তি জল। আমি বললাম এই বাবা, পুরো একটা মানুষের হয় না খেয়ে এসছে কি হাত ধুয়ে এসছে, তার কারুর হাতের জল আমার গায়ে কেন ছিটবে? আমি না ইস এরম করে উঠেছি। আর আমার পাশে আমার মেয়ে ছিল বলে ওরও গায়ে একটু ছিটেছে কয়েক ফোঁটা, কিন্তু ওরকম না, মানে মেনলি আমার মুখেই ছিটেছে আর কি ওটা। হ্যাঁ তাক দিতে হবে না, আর আমি আসবো না, হ্যাঁ না, ওরা বাঁচা গেল, চলে গেছে। সেই যে গেছে আর সে আসেনি কোনোদিনও। আমি তো রিসেন্ট আমি বাড়ি শিফট করেছি, তার আগে পর্যন্ত তো অনেক বছর ওখানে ছিলাম, থাকলাম, কই এলো না তো। ওই লাস্ট যে গেল জলটা ছিটলো। এরপরে আমি তো সেদিনকে আমার জ্বর মতো ছিল, আমি আর মুখ ঠুক অত ধুইনি, মুছে টুচে নিয়ে আমি মানে ওটাকে ইগনোর করে গেছি আর কি। তারপর থেকে অরিত্র আমার সাথে নানান রকম আমার হেলথ ডিটোরিয়েট করতে শুরু করে দিল সাংঘাতিকভাবে। শুতে পাচ্ছি না, ঘুম আসছে না, অসুস্থতা, বাড়িতে অশান্তি, তুমুল অশান্তি, চরমে যে কোনো একটা ছোটোখাটো একটা গ্লাস নিয়ে, জলের গ্লাস নিয়ে ঝামেলা, ঠিক আছে, এরকম হতে শুরু করলো। টক্সিক হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে অ্যাটমসফিয়ারটা। পুজো তো কি হচ্ছে আমার বাড়িতে আমি বুঝেই পাচ্ছি না এগুলো কেন হচ্ছে। ফার্স্ট টাইম আমি স্লিপ প্যারালাইসিস কি ওটা জানলাম, ফার্স্ট টাইম। মানে ওই যে তোমার মুখে জল ছিটিয়ে গেল তারপর থেকে এগুলো শুরু হলো একদম। এবং ওই বাড়িরই ঘটনা যেই বাড়িতে তোমার ধূপ দেখাতে গিয়ে আসতে? ওটা তো আগে নর্থ কলকাতা, আমি তো এখন সাউথে থাকি। আচ্ছা আচ্ছা, সাউথের এক জায়গায় থাকি, ও তো ওইখানে আগের বাড়িটায় যেটায় থাকতাম, তো ওইখানে যাই হোক এরকম শুরু হলো, টক্সিক হয়ে উঠলো একদম চারিদিকটা, মানে রিলেশনে এফেক্ট পড়তে শুরু করে দিল, ঠিক আছে। তো যাই হোক এর মধ্যে আমি স্লিপ প্যারালাইসিস ফার্স্ট টাইম, আমার স্লিপ প্যারালাইসিস হলো। ফার্স্ট টাইম স্লিপ প্যারালাইসিসে কীরম হলো না, আচ্ছা এর মধ্যে আরেকটা বলি, 2022 আমার বাবা গত হয়েছে। তো বাবা গত হওয়ার পরও আমি যা দেখেছিলাম আমি ওটা বিশ্বাস করিনি, তাই জন্য আর ওইটায় যাচ্ছি না। কিন্তু ওটা আমি কিন্তু দেখেছিলাম আমার বাবাকে পুরো ঘরের মধ্যে ঢুকে আসতে। আচ্ছা, মানে তখনও কাজ হয়নি বাবার, বাবা চলে যাবার পর বাবার কাজ হয়নি, কিন্তু আমি দেখেছিলাম আমার ব্যালকনির দিক থেকে বাবা আস্তে আস্তে খাটের দিকে, মানে আমার বেডরুমের মধ্যে এগিয়ে আসছে কিছু বলার জন্য।
এরকম একটা আমি দেখেছিলাম, সেটা আমি পরে আসছি তোমাকে। তো এইটা যেটা আমি স্লিপ প্যারালাইসিসের কথাটা এই জন্যই বলছি যে ফার্স্ট টাইম স্লিপ প্যারালাইসিস কি আমি এটা ইয়ে করলাম, আমি দেখছি যে একটা কালো একটা কাপড়, ঠিক আছে, পুরো ঘোমটা দেওয়া, মুখটা ঢাকা মতো, মুখটা দেখতে পাচ্ছি না, কেউ একটা আমার পায়ের বেডের কাছে এসে আমার পা ধরে টানতে চেষ্টা করছে, পুরো কালো কাপড় দিয়ে ঢাকা, ঠিক আছে, আমার পা দুটো ধরে। আর আমি স্লিপ প্যারালাইসিসে তুমি জানো, সবাই জানে মোরালে যারা এক্সপিরিয়েন্স করেছে, যে অনেক মনে হয় চিৎকার করছি কিন্তু কিছুই আলটিমেটলি হয় না, করতে 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 এবার আমার যেহেতু ঈশ্বরে বিশ্বাসটা ছিল, সুতরাং আমার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু খুব বেশি সাড়া দিয়েছে যে ঈশ্বরকে ডাকলে এটা বন্ধ হতে পারে। আমি সঙ্গে সঙ্গে কিছু না পেয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 3 বার বলাতে ঝাট করে ঘুমটা ভেঙে যায়। এবার এইটার তুমি কি এক্সপ্লেনেশন দেবে বলো, যে ভগবানের নাম নিলে স্লিপ প্যারালাইসিস ছেড়ে যায়? ভগবানের নাম, আর সেটা আবার আমাকে ওই আমার ঘুমের ওই অবস্থাতে আমাকে অবচেতন মনে আমাকে বলছে যে ভগবানের নাম নাও, ভগবানের নাম নাও, ঠিক আছে। এটা ফার্স্ট। এটা হতে পারে যে তুমি যেহেতু ওম নমঃ শিবায় চ্যান্ট করেছো, সেই ক্ষেত্রে তুমি সাবকনশিয়াস থেকে কনশিয়াস লেভেলে শিফট করে গেছে তোমার মাইন্ড, সেই কারণে স্লিপ প্যারালাইসিস তোমার ব্রেক হয়ে গেছে, এটাও হতে পারে। এটা শুধু একবার হলে তো বুঝতাম, বারবার তো হতে পারে না একটা লোকের সাথে। ওকে। এবার আমি আরেকদিন ঘুমিয়েছি, তখন দেখছি যে এরকম একটা মানে মানে ভীষণ একদম মাস্কিউলার টাইপের মাসলগুলো, বাইসেপসগুলো মোটা মোটা, এরকম মোটা মোটা, হ্যাঁ, আর পুরো একদম ছাই ছাই রঙের স্কিনটা, পুরো মানে পুরো এটাই, আর বিশাল মানে কী বলবো তোমাকে, দৈত্য টাইপের হয় না বডিগুলো, ওপরটা বিশাল চওড়া, হ্যাঁ, ওরকম পুরো মাসলগুলো ফোলা ফোলা, আর মাথায় শিং, ঠিক আছে, আর এগুলো পুরো বাইসেপসটা দিয়ে আমার গলাটা চেপে ধরে, আমার মাথার কাছ থেকে আমাকে চেপে ধরে ছাড়ছে না, মানে যতক্ষণ না আমি নিঃশ্বাস আমার বন্ধ হয়ে আসছে আমি কিছু করতে পারছি না, মানে আমি মানে আপ্রাণ চেষ্টা করছি বাঁচার ঘুমের মধ্যে, প্যারালাইসিসের মধ্যে। আবার তখন আমি ওই সেম জিনিস, প্রথমে হরে কৃষ্ণ বললাম, কিছু কাজ হলো না, না হচ্ছে না হচ্ছে না, দেন আই শিফটেড টু ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, যেই 3 বার বললাম ছেড়ে গেল। তাহলে কি হচ্ছে এটা তুমি আমাকে বলো, ওইটার পর থেকে কেন স্লিপ প্যারালাইসিস শুরু হলো আমার? এইবারে আমার তার সাথে সাথে হেলথ পড়তে শুরু করেছে, আজ এই অসুখ, কাল ওই ব্যথা, কাল অমুক, কাল পরশু তমুক, এরকম কন্টিনিউ, মানে আমি ওষুধ খেয়ে খেয়ে আমি ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত। এখনো সাফার করছো? মানে এখন এই মুহূর্তে আমি বলতে পারো একটু নিজের বিশ্বাস ফিরে পেয়েছি যে আমি ভালো আছি, মানে ভালো থাকার চেষ্টা করছি আর কি। মেন্টালি আমার অনেক সাপোর্ট পেয়েছি যে আমাকে হেল্প করছে, মেন্টালি অনেক সাপোর্ট দিয়ে, মানে কোনো সব রকম রেমেডিস দিয়ে, থেরাপি দিয়ে অনেকটা আমি বেটার ফিল করছি আগের থেকে। নাহলে কিন্তু আমার আজকে এখানে বসে থাকতাম, হয়তো আমি হাত পা কাঁপতো, নার্ভাস ফিল করতাম, এরকম জায়গায় আমি পৌঁছে গেছিলাম। আমি যে কী জায়গায় পৌঁছেছি পরিত্র এই ওইটা করার পরে, আমি তোমাকে এমনও দিন গেছে আমি মানে আমি কী করেছি আমি জানি না, সোফার কাপড় ছিঁড়ে ফেলার মতো অবস্থা আমার, চূড়ান্ত চূড়ান্ত অবস্থা, মানসিক ডাউনফল একদম। তার মধ্যে কি হলো শোনো, এরকম হচ্ছে, আমি তো বুঝতে পারছি না কী থেকে কী হচ্ছে, এরকম হয়ে উঠছে বাড়িটা ধীরে ধীরে। হঠাৎ আমার ব্যালকনিটা না খুব ছোট আর একদম অন রোড, ব্যালকনিটায় একটা চেয়ার রেখে দিতাম, ফাঁকা চেয়ার, ওই বাড়িতেই? হ্যাঁ, ফাঁকা চেয়ার ব্যালকনিতে রেখে দিতাম বসার জন্য। তো দিয়ে এবার আমি ওটা বেডরুমের সাথে অ্যাটাচ ছিল ব্যালকনিটা, দিয়ে রাত্রিবেলা ছিটকিনিটা তুলে দিতাম, একদম অন রোড তো, আর অহরাত্র আর কি সব গাড়ি যাচ্ছে বাড়ির তলা দিয়ে, অহরাত্র, আমি মানে ভোরবেলা থেকে মানে কোনো টাইম কিছু ছিল না এরকম। তো হঠাৎ আমি শুতে গেছি, তখন বাজে, এবার আমার আর আমার মেয়ের একটা অভ্যেস আছে, আমরা খুব রাত্রির করে শুই, গল্প করি, হ্যাঁ, মোবাইল স্ক্রল করি, করতে করতে অনেক রাতের হ্যাঁ করতে করতে রাত হয়ে যায়। তো ওর রুমে ছিল, আমি আমার রুমে, বেডরুমে। এবার যখন শুতে যাই তখন
রাত্রির বাজে তোমার 2:30। আচ্ছা। হঠাৎ শুতে যাব, হঠাৎ এবার রাস্তাটায় কি না, আমি তোমাকে একটু বুঝিয়ে দিই, কারণ কি ওখান থেকে না বড় বড় ট্রাক যায়। এবার ট্রাক গেলে কি হয়, একটা চেয়ার রাখা থাকলে সে তো অটোমেটিক্যালি ভাইব্রেট করবে, কিন্তু রাতে 2:30টার সময় সেদিন কোনো ট্রাক কেন একটা সাইকেলও পাস করেনি। এইটার জন্য আমি তোমাকে ঘটনাটা বলছি। একটা সাইকেলও ছিল না রাস্তায়, ট্রাক তো দূরের কথা। তো আমি দরজার বাইরে, তো ব্যালকনিতে চেয়ারটা, পুরো একটা চেয়ার অ্যাজ ইফ কেউ টানলো ঘর 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 করে পেছন দিকে, টেনে কেউ একটা বসলো। তারপর আমি মন দিয়ে শুনছি কিছু হচ্ছে কি নেক্সট। তারপরে পুরো ওই যেরকম ধরো আমরা চেয়ারে বসে এরকম করে মাটিতে পা দোলালে যে খসখস খসখস ফ্লোরে যে আওয়াজটা হয়, ওই আওয়াজটা শুরু। আমার তো ওখানে মানে কি বলবো, আমি তোমাকে এখন এক্সপ্লেন করতে পারছি না। আমার মানে ঘাম দিচ্ছে রীতিমতো ভয়ে, আমি কী করবো এখন। এবারে কাউকে ডাকতে পারছি না, আমি সবাই তো মোটামুটি ঘুমাচ্ছে, আমি যে চিৎকার করে ডাকবো তাতে যদি আরও উল্টো এফেক্ট হয়, এই ভয়টা পাচ্ছি। কিন্তু পুরো পরিষ্কার শোনা যাচ্ছে পা দোলাচ্ছে চেয়ারে বসে। আর আমি মেয়ে ঘরে পা টিপে টিপে গিয়ে আমি মেয়েকে বললাম যে বাবু এই ব্যাপার, একটু যাবি? আস্তে করে বললাম, ও বললো চলো। গিয়ে এইবার ও শুনেছে, শুনে বলছে মা, মানে ইশারাই বলছে 100% শিওর কেউ একটা বসে পা দোলাচ্ছে চেয়ারে। হ্যাঁ শুনছি, কিন্তু পরিষ্কার পা দুল। এতটা শিওর হলো কি করে? শুনছি তো, দুজনে মিলে শুনছি। এবার একজন ভুল শুনবে, দুজন তো ভুল শুনবে না, দুজনে মিলে শুনছি আওয়াজটা। তারপরে মায়ে বললো আর কিছু উপায় নেই, তুমি গঙ্গা জলে ছিটে দাও, আজকে রাত্রির মতো গঙ্গা জল ছাড়া সারা বাড়িতে গঙ্গা জল ছিটাও, ধূপ জেলে দাও। গঙ্গা জলে ছিটে দিলাম, দিয়ে বললাম কে আছিস ভাই, চলে যা, বেরিয়ে যা, হ্যান ত্যান। যাই হোক ওসব করার পর মেয়ে তারপর বললো দরজাটা খোলো, যা হবে দেখা যাবে। দরজাটা খুললাম, খুলে আর কিছু না, কিন্তু চেয়ারটা, সোজা চেয়ারটা বেঁকাই ছিল। আচ্ছা, ঠিক আছে, সোজা যেভাবে চেয়ারটা থাকে সেরমভাবে ছিল না, অ্যাজ ইফ তুমি যদি চেয়ারটা এখানে টেনে এরমভাবে ঘুরিয়ে বসো যেরম ছিল ওরমই ছিল চেয়ারটা, বেঁকা। বললাম দেখ বাবু চেয়ারটাও বেঁকা। এটা হওয়ার পর আমার মেয়ে, তখন ওর কিছু বন্ধুবান্ধব আছে যারা আর কি তোমার প্যারানর্মাল ব্যাপারটা দেখে আর কি, ওদেরকে কী বলে, ইনভেস্টিগেটর। হ্যাঁ, প্যারানর্মাল ইনভেস্টিগেটর টাইপের বাচ্চা, আমার মেয়েরই বয়সী সব ওরা। তো ও সঙ্গে সঙ্গে ফোন করছে। এবার ফোনটা যে করছে, ফোনটা আর ওই ছেলেটা অবধি পৌঁছাচ্ছে না, কিছুতেই আর রিং হচ্ছে না। এবার হচ্ছে থেমে যাচ্ছে, আর আমার মেয়ে যতবার হ্যালো বলছে মেয়ের গলাটা ব্যাক করছে ফোনের মধ্যে। ব্যাক করছে মানে মেয়ের গলাটাই, মেয়েই হ্যালো বলছে, বলছে মা ফোনটা লাগছে না, আমার গলাটা ইকো হয়ে আসছে। আচ্ছা, এবার মেয়ে এখান থেকে কি করছে, যেই দেখছে যে হ্যালোটা বলছে, এবার তো ওইখান থেকে হ্যালোটাই তো আসছে, এটাই স্বাভাবিক, যেটা আমাদেরও হয়। সেইখান থেকে উল্টো দিক থেকে আমার মেয়েরই ভয়েস, মেয়ে বলছে মা আমি এদিক থেকে হ্যালো বলছি, ওখান থেকে আমার ভয়েসেই আমাকে বলছে ফোনটা রাখ। কি বলছো কি? আমার এখন গুজবাম্প হচ্ছে এটা বলতে। আমি এগুলো ফেস করছি রীতিমতো। বলছে ফোনটা রাখ, মানে এরকম না ফোনটা রাখ, রীতিমতো একটা অ্যাগ্রেসিভ ভয়েস, ফোনটা রাখ, ধমকানো, বুঝতে পেরেছো? মেয়ে কী করেছে ওটা শুনে আমাকে বলছে, আমার ভয়েসে আমাকে বলছে ফোনটা রাখ, মানে আমার মেয়ে কী করে বুঝতে পারছে না, ফোনটাকে খাটের ওপর ছুঁড়ে ফেলে দিয়েছে, বলছে ওখানে গঙ্গা জল দিয়ে তুমি ঠিক করো। আমি বলছি ফোনে গঙ্গা জল দেবো? বলছে যা দাও না গঙ্গা জলটা বাবা। আমি আর কিছু না দেখে দিক বিদিক গঙ্গা জল দিয়ে দিয়েছি ফোনের মধ্যে। মানে এইরকম ঘটনা, সেই দিন আর রাত্রিরে আমরা ঘুমোইনি। ঠিক আছে, এই হচ্ছে গেল প্রথম ইনসিডেন্ট শুরু হলো আমার। এরপরে তো মানে কি বলবো, তোমাকে যা বললাম আগে ওগুলোই হতে তখন আমলাম না আর থাকা যাচ্ছে না, এর সাথে ঝগড়া লেগে যাবে, ওর সাথে এই হতে ঝামেলা হতে তো আমরা না শিফট করা দরকার, এবার একটা ফ্রেশ এয়ারের দরকার আছে, এই বাড়িটা পুরো মানে বিন্দু বিন্দু টক্সিক হয়ে উঠেছে, বেরিয়ে যাই এখান থেকে বলে আমরা শিফট করে গেলাম। শিফট করে যে বাড়িটায় এসছি সেটা মোটামুটি খুব ভালো, পজিটিভ ভাইবস আছে, দেখে শুনে খুব ভালো লাগলো হ্যান ত্যান। তো আমি সুন্দর করে পুজোর জায়গা ঠায়গা গুছিয়ে সাজিয়ে নিয়েছি, আমার ওটাই মেন থাকে আর কি,
যেখানেই যাব নর্থ ইস্টে পুজোর জায়গাটা করে নেব। করে তো একদিন আমি পুজো টুজো করে উঠেছি, উঠে আমি ওয়াশরুমে গেছি। যেই মাত্র আমি ওয়াশরুমে গেছি, ওয়াশরুম থেকে বেরিয়ে এসে পুজো করে উঠেছি কিন্তু আমি, ঠিক আছে, এই জন্যই আমি কথাটা বললাম পুজো করে উঠে আমি ওয়াশরুমে গেছি সন্ধেবেলা। ওয়াশরুম থেকে এসছি, আর ওই ওয়াশরুমটা হচ্ছে আমার বেডরুমের সাথে অ্যাটাচ। ওই ওয়াশরুম থেকে এসে আমি টিভির ঘরে টিভিটা চালিয়ে দেখতে বসেছি। হঠাৎ আমার ডান দিকটা হাতটা জ্বলছে, ঠিক আছে। আমি যে দেখলাম ডান দিকের হাতটা জ্বলছে, আমি বলছি কী হলো, এখানটায় কি ধাক্কা লাগলো, কী হলো বুঝতে পারছি না। হাতটা আমি ঘুরিয়ে দেখছি, মানে এতদিনও দাগটা ছিল, এইখান থেকে পুরো এতটা টেনে দিয়েছে কে, 3টে নখ দিয়ে, বুঝতে পারলে। আমি তো দেখে ভাবছি কী রে ভাই, এখানে 3টে নখের আঁচড় কোথা থেকে এলো। আমি তো আর এরম উল্টোভাবে গিয়ে এরম টানতে পারবো না, পুরো টেনে দিয়েছে। তখন দেখানোতে ওই সময় আমি ফোন করলাম একজন চেনা জানা, যে আমার কাছে এখন আর কোনো অপশন নেই এই মুহূর্তে, আমি কি একটুখানি কালীঘাটে পুজো দিতে আসতে পারি? বললো হ্যাঁ চলে এসো, আমরা আছি। দৌড়েছি কালীঘাটে পুজো দিয়ে মনকে শান্ত করে, যা হবার হয়েছে এটা কিছু। তো সঙ্গে সঙ্গে আমার যে ভাই আছে একজন, ওকে আমি কথাটা বলি যে জানিস ও এরকম এরকম ব্যাপার। বলে হ্যাঁ এ তো ঠিক, তো এ তো পুরো আঁচড়েছে আপনাকে, চলুন আমি আপনাকে কালকে দুপুরবেলা রেডি থাকবেন, আমি একজনের কাছে নিয়ে যাব। এইবার ঘটনাটা সাংঘাতিক, মানে আমি এতক্ষণ কিন্তু বলেছি আমি দেখিনি। এইবার ঘটনাটা দেখির জায়গায় চলে গেল কীরকম করে। আমি সেই দিন দুপুরবেলা পড়িকি মরি করে ওর সাথে আমি একটা গ্রামের ভিতর, ঠিক আছে, ওই গ্রামের ভিতর দিয়ে আমি জায়গাটা আমি তো চিনি না, রাস্তাঘাট খুব একটা, ও নিয়ে গেছে, আমি আমার মেয়ে গেছিলাম। জায়গাটা একটা গ্রামাঞ্চল, ওখানে এক বৃদ্ধ ভদ্রলোক, তার পরিবারও আছে, সব আছে। গেলাম, গিয়ে সব ঘটনা আমার শুনে বলল ঠিক আছে আজকে আমি যা করার করব, আর ছোটোখাটো রেমেডিও আমি এটাকে প্রোটেক্ট করার জন্য ইমিডিয়েট আমি করে দেবো, কিন্তু তোমাকে শিওর হতে হবে, যে আমাকে শিওর করতে হবে যে তুমি কিছু দেখছো কি না। বললাম কী করে? তো অনেক রকম জিনিস নিয়ে উনি বসেছে, তার মধ্যে একটা হয়তো একটা রিচুয়াল কিছু একটা হয়, সামথিং থালা পড়া বা সামথিং এরকম কিছু একটা, আমি থালার মধ্যে মোটামুটি। তো ওনার কাছে ছিল সাঁড়াশি, কুলো, থালা, এসব ছিল। তো আমাকে বলল যে থালাটা তুমি দেখো, থালাটা পরিষ্কার করে আমাকে একটা পিতলের এত বড় থালা দিল দেখতে, এত বড় একটা থালা, আমাকে বললো এটা দেখো। আমি বললাম যে ঠিক আছে। বলে ভালো করে দেখো, কি দেখছো? আমি ভালো করে থালাটা এরকম করে কী দেখছি, আমার মুখই দেখছি তো, আর তো আর কিছু দেখছি না। না আর কিছু দেখছো? না আর কিছু দেখছি না। এবার ঘরের মধ্যে ওনার ওয়াইফ বসে আছে, ওনার ছেলের বউ আছে, সবাই বলছে আমরা আছি, তুমি ভালো করে থালাটা দেখো। আমি আমার মুখই দেখতে পাচ্ছি মেশমশাই, আর কিছু দেখতে পাচ্ছি না। তখন বলছে ঠিক আছে এবার আমাকে থালাটা দিয়ে দাও, পরিষ্কার তুমি তোমার মুখ দেখছো? আমি বললাম হ্যাঁ আমার মুখ দেখছি। থালাটা আমাকে দিয়ে দাও। দিয়ে এবারে কিছু একটা করলো থালার মধ্যে, করে আবার এইবার আমাকে থালাটা ধরিয়েছে, আমাকে বলছে এবার তুমি থালাটা দেখো। ঠিক আছে, আমিও অ্যাজ যেরকম মুখ দেখেছি আগের বার, এবারও মুখটাই দেখবো। মুখটা এরকম করে দেখার চেষ্টা করছি। অরিত্র, ও বাবা আমি জানি না, আমি এখন এখানে বলছি আমার মানে হাত ফাত কাঁপছে। আমি যা দেখেছি এগুলো হয় অরিত্র, আমি তোমাকে এইটুকু বলবো, বিশ্বাস করে এগুলো হয়। কি দেখেছিলে? আমি ভদ্রলোককে যে থালাটা ছুঁড়ে মারিনি না, উনি বেঁচে গেছে প্রাণে, আমি ছুঁড়েও মারতে পারতাম। থালার মধ্যে আমার মুখটা দেখলাম, তো নর্মাল দেখেছি আগে, এখন যখন আমার মুখটা দেখছি আস্তে আস্তে আমার মুখটা বিকৃত দেখছি। ঠিক আছে, বিকৃত দেখতে দেখতে যে জিনিসটা দেখলাম তোমাকে আমি কি ডেসক্রাইব করতে পারি? আমি দেখছি একটা বৃদ্ধ টাইপের চেহারা, মানে ধরো কবর থেকে উঠে আসলে, অনেক দিন বাদে কবরে থাকার পর উঠে আসলে যে চেহারাটা, বুঝতে পারছো, মানে মাংস ফাংস কিছু নেই, হ্যাঁ, মুখে এত বড় বড় ডেলা চোখ বেরিয়ে আছে,
আর এটা তুমি ভিজুয়ালাইজ করেছো ওই থালার ওই মধ্যে? থালার মধ্যে দেখছি। ও মাই গড। হ্যাঁ, আর মানে এইগুলো নেই, বুঝতে পেরেছো? এই যে আমাদের যে মাংসগুলো, এগুলো নেই, খালি বড় বড় হলুদ হলুদ দাঁত, এত বড় বড়, এইখান থেকে এই অবধি গেছে। সাংঘাতিক। এবার আমার অবস্থাটা কীরকম হচ্ছে বুঝতে পারছো? মানে আমি নিজে কীরকম, আমি কি হয়ে গেল, আমার কি হয়ে গেল বলে কোনোরকম যে আপনি থালাটা ধরুন, আমি পুরো ছুটে পালাবো না কি করে, পালাতেও পাচ্ছি না, ভাবছি আমি যদি পালাই আমার সাথে যদি কিছু হয়। আমি ওই দৃশ্যটা আমি জীবনে আমি ভুলতে পারবো না। আমি বোধহয়, আমি জানো তো এখন ঠিকমতো রাত্রিরে ঘুমোতে পারি না। দিয়েছি, আমাকে বলে কি দেখলে, আমি বলতেই পারবো না আপনাকে কি দেখলাম। আরে তুমি ভালো করে দেখো, আরও দেখো, এরপরে কি ঘটছে দেখো, সে কোথায় এসে দাঁড়াচ্ছে সেটা দেখো। আমি কিচ্ছু দেখতেই চাই না, আর আমি যা দেখার দেখেছি, আমাকে আর কিচ্ছু দেখাবেন না তো আপনি। ওই ঠিক আছে, তোমাকে আমি একটা লাল সুতো দিল, বলে এইটা তুমি এখন হাতে বেঁধে রাখো, পরে আমি তোমার যা করার করে দেবো, আপাততই লাল সুতোটা হাতে বেঁধে নাও। ওই হাতে বেঁধে আমি মোটামুটি একটা প্রোটেকশনের ব্যবস্থা করে নিলাম। তারপরে এইটা হওয়ার পরে, আঁচড়ের পরে এই ঘটনা। এরপরে একদিন রাত্রিবেলা আমি আমার মেয়ে খেতে বসেছি, এরকম মাও ছিল, মাও আমাদের সাথে টিভি দেখে এবার মজা টজা করছি। তো রাত্রির তখন 3:15, কাঁটায় 3টে থেকে 3:15 মধ্যে ঘটনাটা। খাচ্ছি, এবার আমার বাড়ির না ওই একটা যে ঝাড়বাতির জায়গাটা আছে ওটা অফ রাখি, কারণ ওই সুইচে একটু প্রবলেম আছে, হাত দিলেই কারেন্টটা লাগে আর কি। তো ওটা আমরা ভেবেছিলাম যে কোনো ইলেকট্রিশিয়ান দিয়ে ওটা দেখিয়ে নেবো, ঠিক করিয়ে নেবো, তার ওটা করা হয়নি বলে ওটা অফই থাকে। অফ, ঠিক আছে, আমরা খাচ্ছি, আমরা একটা অন্য টিউবলাইটের আলোতে আড্ডা দিচ্ছি, হঠাৎ ঝাড়বাতিটা জ্বলে উঠেছে। কোনো কথা নেই, বার্তা নেই, ঘরের মধ্যে ঝাড়বাতিটা 3:15 ঘড়িতে ঝাড়বাতি জ্বলে উঠেছে। উঠে ঝাড়বাতিটা এরম করে কাঁপছে। এটা আমি তোমাকে, আমি শুধু দেখিনি, আমার মেয়ে দেখেছে, আমার মা দেখেছে, নিজের চোখে দেখছি আমরা। ঝাড়বাতিটা নতুন ঝাড়বাতি, আমরা বেশি ইউজও করিনি কিছু না, ঝাড়বাতিটার ফুলটা যেটা, সেটা এরম করে কাঁপছে, এরম করে কাঁপছে। হলো, আমরা না তিনজনের মুখের দিকের পুরো কীরকম একটা যেন ইডিয়েটের মতো তাকিয়ে আছি, কি হচ্ছে এটা। মা বলছে কে দিল সুইচ, আমরা তো কেউ সুইচ দিইনি, আমরা তো 3জনে এখানে বসে আছি। মা বলে দূর, কিছু না। আমার মা কিন্তু ভয় পাওয়ার মানুষ না। আমার মাও ভয় পেয়েছে। যে মা আমার কোনোদিন ছোটোবেলা থেকে ভয় পায়নি, সেই মা আমার ভয় পেয়েছে। এইবার সেই দিন রাত্রিরে হয়ে গেছে ওইটা, আমরা তো মিটমাট করে না কিছু না, তখনও আমি মোবাইলে চার্জে দিয়ে মোবাইল দেখছি, আর মা শোয়ার ব্যবস্থা করছে। মেয়ে রুমে চলে গেছে, তা মা বলছে যে আমি একটু টিভিটা দেখে তারপর শুতে যাব। ঠিক আছে, এবার তখনও মা টিভিটা চালায়নি, গিয়ে বসেছে সোফায়। আমার ঠিক এইখানে আমি বসে আছি ধরো, আর ঠিক এই জায়গাটায় এতটা ডিস্টেন্সে আমার একটা কাবার্ড আছে, আর মা একটু দূরে বসে আছে, চেয়ার রয়েছে ডাইনিং টেবিলের পর। আমি ওই কাবার্ডটা খুললো, আমি দেখলাম ধাম করে বন্ধ হয়ে গেল। এটা কি? এবার এটার তুমি কি এক্সপ্লেনেশন দেবে? আমি বলছি মা, যে অন্ধকারে ক্যামোফ্লেজ মতো হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। মা বলছে কিরে তুই দরজা ওটা খুললি, কি খুঁজছিস? আমি বললাম কোথায়, আমি তো চেয়ারে বসে আছি। বলে কি বলছিস? হ্যাঁ। বলে আমি বললাম তুমি ওখানে, তুমি খোলো না? আমি তো বললাম তুমি। বলছে আমি কেন খুলতে যাবো, আমি তো সোফায় বসে আছি। বুঝতে পেরেছো? বাট এগুলো কি শুধুমাত্র ওই ঘটনাটার পর থেকেই ঘটছে? এক্স্যাক্টলি, ওই ইউসুফ যে এটা হলো, এটা আমি জানতাম না। আমাকে জিজ্ঞেস করার পর একটা করে যখন আমাকে কোশ্চেন করা হয়েছে যে কি হয়েছে বলো, কিছু এরকম মনে পড়ছে কি না, কিছু হয়েছে কি না, তোমার সাথে কিছু এরকম কিছু অস্বাভাবিক কিছু ঘটেছে, কেউ এসছে বাড়িতে, হ্যান ত্যান, আলাম এরকম এসেছিলো, কিন্তু তারপর থেকে আর উনি আসা বন্ধ করে দিয়েছে, আর আসে না। বলে যা করার তো করে দিয়েই চলে গেছে, আর আসবে কেন? তখন আমি কিন্তু এই যে বললাম 1 1 2, তখন কিন্তু আমার সব ঘটনাগুলো পরপর মনে পড়ে গেল। বুঝতে পেরেছো? এই রকম আমার লাইফে এত
মানে অবস্থা এই হয়ে গেল যে আমি মানসিকভাবে একদম ডিপ্রেসড হয়ে গেলাম, যে পুজো করছি, ঠাকুর ডাকছি, সব কিছু করছি, তারপরেও কেন আমার এরকম? যে মানুষটা স্বপ্ন দেখে ঠাকুরের, ভগবানের, ঈশ্বরের, পরমাত্মার স্বপ্ন দেখে, স্বপ্নেতে তাকে পায়, সে তার সাথে এগুলো কেন ঘটছে? এটা কি তুমি কিছু বলতে পারো যে কেন ঘটছে? আমার মনে হয় যে ঈশ্বর যখন আমাদের জীবনে আসেন, দেখো ঈশ্বর তো সব জায়গায় রয়েছে, ভগবান সব জায়গায় রয়েছে, আমাদের মধ্যেও রয়েছে, কিন্তু যখন আমরা পরমাত্মার সাথে কানেক্ট করতে চাই বা যখন তারা আমাদেরকে কানেক্ট করিয়ে নেয়, তখন না তারা আমাদেরকে একটা নেগেটিভ ফেজের মধ্যে দিয়ে নিয়ে যায়। কারণ তুমি যখন তোমার লাইফে খারাপ হবে না, তুমি একমাত্র তখনই ভালোর গুরুত্বটা বুঝতে পারবে। এক্স্যাক্টলি, রাইট? মানে আজকে একটা মানুষ যে প্রথম থেকে শুধু জিতেই এসেছে, তার কাছে জেতার কোনো ভ্যালিউ নেই, কিন্তু যেই মানুষটা দিনের পর দিন হেরে গেছে, সে যখন একবার জিতবে না, তার কাছে জেতার ভ্যালিউটাই অন্যরকম। তো যখন ধরো তুমি ভগবানকে পেয়েছো যখন, ঠিক আছে, তার আগেও তোমার লাইফে কিছু ঘটনা হয়তো ঘটেছে, বা তোমার লাইফে কোনো রকম এরকম এমন কিছু ঘটেছে যেই কারণে তুমি একটা জিনিস নোটিস করবে যে আমরা যখন স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে যাই, তার আগে আমাদের লাইফে এমন কোনো ঘটনা ঘটে যেই কারণে আমরা প্রচণ্ড ডিপ্রেসড হয়ে যাই। রাইট? মানে আমাদের খুব খারাপ একটা ফেজ চলে। একদম। যদি খুব ভালো ফেজ চলে না, আমি আজকের দিনে একটা কথা বলছি, মানে যাদের খুব ভালো ফেজ চলে, সবসময় তারা ভালো রয়েছে, তাদের কাছে দেখবে ঈশ্বরকে ডাকার সময় নেই। এক্স্যাক্টলি। ঠিক আছে? তাই জন্য মানে যখন ঈশ্বরের আমাদের কাছাকাছি আসে, বা আমরা যখন ঈশ্বরের কাছে যাওয়ার সেই সময়টা তৈরি হয়, তার আগে আমাদের লাইফে খারাপ ফেজ আসবেই। ঠিক আছে? তো দেখো, তুমি ভগবানের স্বপ্ন দেখতে, তোমার বাড়িতে গোপাল এলো বা রাধা গোবিন্দর মূর্তি তুমি নিয়ে এলে, তুমি তাকে পুজো করছো, সব কিছুই করছো, বাট কিছু তো মিসিং আউট ছিল। কিছু কার্মিক কানেকশনস, কিছু হয়তো মিসিং আউট ছিল, যেই কারণে হয়তো এই যে তুমি তো একটা মানুষকে সাহায্যই করছিলে, তার ডিমান্ড, হ্যাঁ, তুমি চাহিদা পূরণ করনি, বা একটা টাইমের পর গিয়ে যখন জিনিসটা অতিরিক্ত বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়, তখন তুমি অস্বীকার করো। কিন্তু সেই মুহূর্তে তোমার কর্মটা ভুলে গেল যে তুমি তাকে এতদিন ধরে সাহায্য করেছিলে। সে তোমাকে একটা কার্স দিয়ে গেল, বা আই ডোন্ট নো, মানে সে প্রেত চালান করেছিল বা কী করেছিল, কী পাঠিয়েছিল তোমাদের বাড়িতে, বা তোমার গায়ে জলটা ছুঁড়ে সে কী পাঠিয়ে গেছিল, আই ডোন্ট নো, বাট সে তো আলটিমেট তোমার ক্ষতিই করে গেল। এক্স্যাক্টলি, বাজেভাবে। বাট তুমি একটা জিনিস দেখবে যে এই যে স্টেজ বাই স্টেজ এতগুলো ঘটনা, সব কিছুর পরে কিন্তু তোমার সাথে ঈশ্বরের সম্পর্কটা আরও দৃঢ় এবং স্ট্রং হয়েছে। একদম। তো এগুলোই একটার সাথে আর একটা অ্যালাইন্ড আমার মনে হয়। মানে আমি এটা ফিল করেছি যে, আমি একটা ছোট্ট কথা বলি, আমিও আগে, আমি জানি না তুমি কতটা কোন লেভেলের নাস্তিক ছিলে, বাট আমি চূড়ান্ত পর্যায়ের নাস্তিক ছিলাম। মানে আমি কিরকম নাস্তিক বলো তো, ও মাই গডে তুমি পরেশ রাওয়ালকে মনে আছে, ওই ক্যারেক্টারের নাস্তিক আমি ছিলাম। ঠিক আছে? কিন্তু কথায় আছে না, মানে একজন সত্যিকারের নাস্তিকই একজন প্রপার আস্তিক হতে পারে, কারণ সে প্রমাণ ছাড়া বা সে মানে এভিডেন্স ছাড়া বা লজিক ছাড়া কোনো কথা বলে না, সে অন্ধবিশ্বাস করে না। হ্যাঁ, অন্ধবিশ্বাস আমার করে না। ক্ষেত্রে ব্যাপারটা ওরকম, মানে আমার যে ট্রানজিশন পিরিয়ডগুলো গেছে না, খুব খারাপ পিরিয়ডের মধ্যে দিয়ে আমি আমার লাইফের ফেজগুলোকে কাটিয়ে তবে কিন্তু আজকে ভগবানের কাছাকাছি এসেছি। কতটা কাছে আসতে পেরেছি আমি জানি না, বাট আগের তুলনায় তো অনেকটা কাছে এসেছি, এটুকু আমি নিজে ফিল করি। আর রইল বাকি প্যারানর্মালের প্রতিও আমার কৌতূহল ছিল, কিউরিওসিটি ছিল, কিন্তু কোনোদিন বিশ্বাস করতাম না যে হ্যাঁ এটা অ্যাবসলিউটলি এক্সিস্ট করে, আনটিল অ্যান্ড আনলেস আমার লাইফে 2020 সালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ঘটনাটা ঘটলো। ঠিক আছে? ওই ঘটনার পর মানে আমার লাইফে আর কোনো প্রশ্ন চিহ্ন নেই। এখন আমি হয়তো ডিবেট করি মানুষের কাছে যে এক্সিস্ট করে, এক্স্যাক্টলি, ভয়ঙ্করভাবে এক্সিস্ট করে। এইটা আমারও বক্তব্য। এক্সিস্ট যার সাথে হয়, সে ছাড়া আর মানে যারা বিশ্বাস করে না তাদেরকে তুমি বোঝাতে পারবে না। হ্যাঁ, এখানে বিশ্বাস অবিশ্বাসের জায়গা না, আমার মনে হয় যে ভাই কাউকে বিশ্বাস করানোর জন্য যেন এরকম ঘটনা কারোর সাথে কখনো না ঘটে। কারণ আমি তো দেখি, দেখো আজকে তুমি যেই জায়গাটায় বসে আছো, গতকালকে অন্য কেউ ছিল, আগামীকাল হয়তো অন্য কেউ আসবে, বাট আমি একটা জিনিস খুব অবজার্ভ করি যখন উল্টো দিকের মানুষটা কথা বলে, এখানে আজ অব্দি যারা যারা এসছে নিজেদের লাইফের স্টোরি শেয়ার করতে, নিজেদের লাইফের ঘটনা শেয়ার করতে, তারা প্রত্যেকে ডিপ্রেসড, তারা প্রত্যেকে নিজের লাইফে খুব বাজে ফেস কাটিয়েছে। সো
তারপরেই তারা স্পিরিচুয়াল হয়েছে, তারপরেই তারা আধ্যাত্মিক জগতের প্রতি পা বাড়িয়েছে, পদক্ষেপ নিয়েছে বা ভগবানের কাছাকাছি এসেছে। তো আমার মনে হয় প্রত্যেকটা ঘটনার সাথেই প্রত্যেকটা জিনিসের মানে যেমন কার্য ছাড়া কারণ হয় না বা কারণ ছাড়া কার্য হয় না, তো ওরকমই। এই তো তাই বললাম তোমাকে যে অসংখ্য স্পিরিচুয়ালিটির ঘটনা আমার লাইফে, মানে পরমাত্মার সাথে এরকম একটা সম্পর্ক তৈরি হওয়া থেকে আরম্ভ করে সে আমাকে পদে পদে বোঝাচ্ছে যে হি ইজ উইথ মি। তো এই জন্য বোধহয় আমি এই নেগেটিভিটিটাকে কাটিয়ে উঠতে পেরেছি, বা ব্লেসিংস আর কি একটা সাইড করে দিয়েছে। দেখবে যে আজকে তুমি যদি এরকম নেগেটিভ ফেজ দিয়ে যাও, ঠিক আছে, তুমি দেখবে তোমার ওই নেগেটিভ ফেজটা কেটে যাওয়ার ওয়ে আউটও তোমার চোখের সামনে চলে আসবে। একদম ঠিক তাই হচ্ছে। ঠিক আছে, মানে তোমাকে হা হুতাশ করতে হবে না, না, তুমি তোমার নিজের কাজ করে যাবে, খুঁজতে হয়নি। এক্স্যাক্টলি। দেখো তুমি নাস্তিক হতে পারো, বাট তোমার সোলটা তো পিওর, ঠিক আছে। আর ভগবান এরকম সোলকেই চুজ করে। আমার দেখা এরকম মানুষও রয়েছে যে যারা সারা দিন সকাল থেকে উঠে রাত অবধি শুধুমাত্র গোপালের সেবাই করে যায়, ঠিক আছে, কিন্তু তাদের জীবনে মানসিক শান্তি নেই, কারণ তাদের কর্মটা ভালো নয়। ওকে, আমি এরকম প্রচুর মানুষ দেখিয়ে দিতে পারি। যেমন আমি একটা অফিসে চাকরি করতাম, আমাদের যে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ছিল সে কোলে করে গোপাল নিয়ে ঘুরতো। সে কোলে করে গোপাল নিয়ে ঘুরতো, মানে সে বাড়ি থেকে অফিসে আসতো, সে গোপাল হাতে করে নিয়ে আসতো, অফিস থেকে বাড়ি যেত, সে গোপাল নিয়ে যেত, ঠিক আছে। কিন্তু অফিসের একটা এমপ্লয়ির সাথেও সে ভালো বিহেভ করতো না, অফিসের একটা কর্মচারীর সাথেও। মানে ওনার বিহেভিয়ারটা এমপ্লয়ির স্ট্যাটাসের সাথে প্যারামিটারে ভ্যারিয়েবল ছিল, কারোর সাথে কনস্ট্যান্ট ছিল না। মানে যদি তুমি ম্যানেজার হও তোমার সাথে এক ধরনের বিহেভিয়ার, তুমি যদি কোম্পানির ক্লিনিং স্টাফ হও তখন তোমার সাথে দুচ্ছাই করে কথা বলার একটা যে ব্যাপার, সেটা আমরা এমপ্লয়ি হয় আমাদেরও খারাপ লাগতো। কিন্তু আলটিমেটলি কিন্তু সেই মানুষটারই চাকরি থাকলো না, তাকে কোম্পানি থেকে লিটারেলি ঘাড় ধাক্কা দিয়ে বার করা হয়েছে। সো কর্মফলের এটাই হয়। আর ভগবান দেখছে না যে তুমি তাকে কি খাবার দিচ্ছ, কত দামি জামা কাপড় পরাচ্ছ, তুমি তাকে সোনার গয়না পরাচ্ছ না রূপোর গয়না পরাচ্ছ। মানুষের প্রতি তোমার বিহেভিয়ার কিরকম, তুমি কাইন্ড কিনা, তুমি অবলা প্রাণীদের প্রতি কাইন্ড কিনা, তুমি দুস্থ মানুষদের প্রতি কাইন্ড কিনা, তুমি তোমার গুরুজনদের প্রতি রেসপেক্টফুল কিনা, তুমি তোমার জুনিয়র বা তোমার যারা তোমার থেকে যারা ছোট তুমি তাদের প্রতি স্নেহশীল কিনা, এগুলোই ভগবান দেখে, এর বাইরে আর কিচ্ছু দেখে না। তুমি কত বড় লোক, তুমি কতটা বড় লোক, কতটা গরিব, ডাজন্ট ইভেন ম্যাটার। আমি আমার পারসেপশনে এটুকুই বুঝেছি স্পিরিচুয়ালিটির পাথে, যে তোমাকে 108টা জবার মালা এনে দিতে হবে না, তুমি একটা জবা ফুল যদি ভক্তি ভরে ঠাকুরের পায়ে অর্পণ করো, সে তাতেই তোমাকে আশীর্বাদ করবে। ওকে। আর আমি যখন আমার লাইফে খুব নেগেটিভ ঘটনা ঘটে না, আমি তখন খুব এক্সাইটেড হয়ে যাই। আমি জানি তার পরবর্তী সময় আমার লাইফে পজিটিভ ঘটনাগুলো ঘটতে চলেছে। এটা আমি ফিল করেছি, একবার না দুবার না, বেশ কয়েকবার। তাই তোমার যে ঘটনাগুলো তুমি আজকে আমাকে বললে, ঠিক আছে, তো এগুলোর সাথে আমি নিজেও ভীষণভাবে কানেক্ট করতে পারলাম। দেখো আজকে হয়তো তুমি যে ইনসিডেন্টগুলো বলেছো সেই ইনসিডেন্টগুলোর ক্ষেত্রে হয়তো খুব ভয়ানক কিছু নেই বা খুব ভয় পাওয়ার মতোও কিছু নেই, বাট তারপরেও আজকের এপিসোডটা আমি কেন শ্যুট করলাম বলো তো, এই যে তুমি যা ভিজুয়ালাইজ করেছো তোমার লাইফের যে ট্রানজিশন, এগুলো আমি কোথাও না কোথাও নিজের সাথে খুব কানেক্ট করতে পেরেছি। ঠিক আছে, হয়তো প্রথম দিনই আমি তোমাকে বলেছিলাম যে আমার ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। আমি আমার লাইফের প্রথম 15, 16, 17, 18 বছর অবধি আমি এরকমভাবে হাসি মজা করতাম যে একটা মূর্তিকে আমি যদি ফেলে দিই সে তো নিজেকে বাঁচাতেই পারবে না, সে আমাকে কি করে বাঁচাবে, ঠিক আছে। বাট পরে বুঝলাম যে শুধু ওই মূর্তিটাই ভগবান নয়, আমার মধ্যে ভগবান আছে, তোমার মধ্যে ভগবান আছে। এক্স্যাক্টলি। তো এটাই তো এইটা স্পিরিচুয়ালিটিটার জন্য আমি কিন্তু সেফ হয়ে গেছি একদমই। তো এই জায়গাটা স্ট্রং বলে আমার। আর দ্বিতীয়ত হচ্ছে যে এর পরেও অনেক ঘটনা আমার এরকম নেগেটিভ কিন্তু একের পর এক ঘটেছে, টুকরো টুকরো করে। আমি যদি বলতে চাই, দুবার আমার চন্দননগর যাওয়ার পথে ঘটেছে। আচ্ছা। একবার সুন্দরবনে গেছিলাম, সেখানে মানে বাজে রকম ঘটেছে। সুন্দরবনে তুমি সন্দেশখালি জায়গাটা নিশ্চয়ই নাম শুনেছ, ওখানে এক কে ছিল আমার ঠিক নামটা মনে আসছে না, সম্ভবত, যাই হোক আমি নামটা মনে করতে পারছি না এখন। তো ওনার ইয়েতে আমরা একটা শো অর্গানাইজ করেছিলাম, মানে মাঠের মধ্যে মেলা, ওইখানে শোয়ের জন্য। তো আমি যেহেতু অ্যাঙ্কারিং করি,
জায়গায় জায়গায় করতাম। তো সেই জন্য আমার ওখানে গিয়েছিলাম, এবং এক মহিলা শিল্পীও ছিল, 2জন মহিলা শিল্পী ছিল, আমি গিয়েছিলাম শিল্পীরা। তো একটাই গাড়িতে গেছি এবং ড্রাইভারটা আননোন ছিল, বয়স্ক ড্রাইভার ছিল, আননোন ছিল। আমরা সন্দেশখালিতে যখন স্পটে ঢুকি তখন বাজে সন্ধ্যে 6টা, আর যখন স্পট ছাড়ি তখন বাজে রাত্রির 11টা বেজে গেছে, মোটামুটি ওই 11টা, 11:15 এরকম। এবার যেহেতু ওটা বুঝতেই পারছো সন্দেশখালি, চারিদিকে গাছপালা, সরু সরু রাস্তা, হ্যাঁ, তারপর খাল বিল, একটা কালভার্ট আছে, তার উপর দিয়ে গাড়িটাকে অতীব কষ্টে ড্রাইভার নিয়ে যাচ্ছে, যা মনে হচ্ছে যেন এদিকে পড়ে যাব না ওদিকে পড়ে যাব এরকম নিয়ে। তারপরে আমরা যখন সরু রাস্তাটায় উঠলাম, একদম পুরো ব্ল্যাক আউট, মানে কোথাও এতটুকু আলোর নিশানা নেই। আর ওখানকার লোকেরা নিশ্চয়ই আমার মনে হয় তাড়াতাড়ি খুব ঘুমিয়ে পড়ে। তো যাচ্ছি অন্ধকার ঘুটঘুটে, বেশ অনেকটা চলে গেছি স্পট ছেড়ে। হঠাৎ একটা বিভৎস চিৎকার, মানে এটা পাখি ছিল না মানুষ ছিল, না মানুষের আওয়াজ না পাখির আওয়াজ, কিসের আওয়াজ জানি না। সেটা আমাদের বুঝতে পারলাম আমাদেরকে, মানে আমাদের সাথে সাথে যাচ্ছে, গাড়ির সাথে সাথে। তো অনেকটা যাচ্ছি। এবার পাখি দেখবে, সাধারণত পাখি পশুরা না নিজেদের এরিয়া ছেড়ে বেরোতে চায় না। ওরা যা কিছু করে ওই নিজেদের এরিয়া পর্যন্তই ধাওয়া করলো। কুকুরকেও দেখবে নিজের এরিয়ার বাইরে আর যায় না, ওদের একটা নেচার। তো রাত্রির বেলা, এত রাত্রিরে কোন পাখি ভাই, আমি না এরকম জিজ্ঞেস করলাম। তো সামনে যে মহিলা শিল্পী বসেছিল, ও আমাদের খুব ভালো, খুব আমার কাছের। তো আমাকে মুখটা এরকমভাবে ফিরে জাস্ট গম্ভীর হয়ে গেছে, ও গম্ভীর, আমাকে মুখে আঙুল দিয়ে বলে চুপ করো। তো আমি না, হঠাৎ কী হলো ব্যাপারটা, একটা পাখির আওয়াজে ও এরকম হয়ে গেল কেন? তো যাচ্ছি, এবার সাথে সাথে পাখির আওয়াজটাও যাচ্ছে। পাখি না, মানে আমি তোমাকে পাখি এই জন্য বলছি কারণ কি ফ্লাই করছে না, ফ্লাই হচ্ছে ব্যাপারটা, ফ্লাইং। তো গাড়ি যাচ্ছে, তার সাথে সাথে আওয়াজটা হচ্ছে, চিৎকার বোঝা, মানে কীরকম একটা যেন চিৎকার, আমি তোমাকে বোঝাতে পারবো না। ও চিৎকারটা হচ্ছে, হ্যাঁ এলাম ঠিক আছে, আমরা তো হাইওয়েতে উঠেই যাব, তারপরে তো আর চিৎকারটা থাকবে না, পাখিটাও ভালো কথা। হাইওয়েতে উঠে গেলাম, উঠে প্রায় 10 মিনিট 15 মিনিট চলে গেছি গাড়িটা নিয়ে। এইবার ওই আওয়াজটা আর সাইডে নেই, হাইওয়েতে যখন উঠেছি আওয়াজটা মাথার উপর, গাড়ির ওপরে চলে গেছে। এবার যাচ্ছি, ভাবলাম কিরে ভাই, এ তো এরিয়া ছেড়ে বেরিয়ে এসছে। তখন আমার পাশে যে ছিল বলে, দেখো তুমিও ব্রাহ্মণ আমিও ব্রাহ্মণ, তো তোমাকে একটা কথা বলবো, অ্যাটলিস্ট একটা মেন্টাল সাপোর্টের জন্য তুমি আমাকে ধরে বসো, আর কিচ্ছু করো না। তো আমি না ভাবছি যে দেখবো, বাইরে মুখটা বার করে ওটা বললাম, আমি কি দেখবো? বলছে কি হচ্ছে, আমরা তো বারণ করছি তোমাকে, এত কিউরিওসিটি কিসের তোমার? আলাম যে হচ্ছে না, আওয়াজটা ওপরে হচ্ছে কিন্তু শুনছো? বলছে হ্যাঁ হচ্ছে তো। আবার কিছুটা যে 20 মিনিট এরম চলে গেছি, আধা ঘন্টা কনস্ট্যান্ট কিন্তু খেপে খেপে আওয়াজটা হচ্ছে। এইবার ফাঁকা রাস্তা, তখন প্রায় 12:30 বাজে, ঠিক আছে, গাড়িও ছুটছে, এরকম ছুটছে, তার সাথে সাথে আওয়াজটাও ছুটছে। আমি বলছি কী পাখি, যেটা সুন্দরবন থেকে আসছে, সন্দেশখালি থেকে আমরা প্রায় পৌঁছবো করছি, হ্যাঁ এত রাত্রিরে, আর গাড়িও চলছে, ফাঁকা রাস্তা, আমাদের গাড়িটা শুধু, আর কোনো গাড়ি নেই আশেপাশে, ফাঁকা রাস্তায় গাড়িটা চলছে। আর কি হচ্ছে আমাদের গাড়ির উপরে, কি এটা কিছু বসে পড়েছে না কি, বুঝতে তো পারছি না। তারপরে আমাকে দেখলাম ও আমার আর কথা না শুনে কানে ইয়ারফোন দিয়ে গুঁজে বসে পড়েছে, মহিলা শিল্পী যে ছিল। আমরা তো ধরে, আমার পাশে যে ছিল, আমি তো ধরে এম করে বসে আছি, বলছে ভগবানকে ডাকো। তখন আমি বুঝতে পেরেছি নেগেটিভ কিছু, তখনই আমি রিয়েলাইজ করলাম। এইবার আমি কোন রাস্তাটা বলছি তুমি বুঝতে পারবে, পিসিচন্দ্র গার্ডেনের পাশে একটা রাস্তা, হাইওয়ে এসে বাইপাসে ওঠে, বুঝতে পেরেছো রাস্তাটা? ওই রাস্তা দিয়ে আমরা আসছি,
ঠিক আছে? এবার পিসিচন্দ্র গার্ডেনের যখন আমরা বাইপাসে উঠবো, ফাঁকা জায়গাটা, ফ্লাইওভারের নিচে যে রাস্তাটা, ফাঁকা জায়গাটা, ওইখানে এসে আওয়াজটা মানে গলা ফাটা আওয়াজটা হলো, মানে মানে গৌতমসের সামনে বলছো? না, গৌতমস তো অনেকটা ইয়ে হয়ে গেল, এগিয়ে গেল না, বলছি পিসিচন্দ্র গার্ডেনের পাশ থেকে যখন উঠছি বাইপাসে জয়েন্টে, বুঝতে পেরেছো, ওইখানটায় মানে ওই খালি জায়গাটায়, ওপরে উঠে না কিন্তু নিচে, আচ্ছা, বিভৎস একটা চিৎকার, বিভৎস, মানে যেন শেষ কামড়টা মারার যে একটা থাকে না, ওই রকম। হ্যাঁ, আমরা উঠে গেছি বাইপাসে, যেই বাইপাসে উঠেছি আর কোনো শব্দ নেই, ওই লাস্ট বাইপাসে ওঠা অবধি। একটা তুমি আমাকে বলো, যদি পাখিও ধরে নিই আমি তর্কের খাতিরে, আরে কোনো পাখি এত ডিস্টেন্স থোড়ি কভার করে আসবে, আসবে? পসিবল না। পসিবল না তো। আমার সেই দিনকে আমার রীতিমতো আমার ঘুম উড়ে গেছিল, যখন 1:45 বাজে। মানে বলছো যে সন্দেশখালি থেকে আপ টু বাইপাস পর্যন্ত ওটা তোমাদের ফলো করে এসেছে? ফলো করছে পুরো আমাদের পার্টিকুলার আমাদের গাড়িটাই, আর রাস্তায় তো গাড়ি নেই, ঠিক আছে? এবার যখন বাইপাসে উঠে গেছি আমি তখনও শোনার চেষ্টা করছি হচ্ছে কি। এবারে যখন আমরা ওই মেয়েটিকে নামাতে গেছি, তখন ড্রাইভার জিকে জিজ্ঞেস করছি, দাদা আপনি এরকম শুনলেন? বলে শুনলাম, কিন্তু ড্রাইভার তো উনি অতটা বুঝতে পারছেন না, আবার উনি বোঝেননি বলে এটা আমাদের একটা পজিটিভ সাইড যে গাড়িটার কিছু হয়নি। বলছে আমি ভাবছি আপনাদের কারোর ফোনে নোটিফিকেশান ঢুকছে, সেই আওয়াজ হচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? ড্রাইভার বোঝেনি। এটা একটা আমরা বললো, পরে আমাকে বলেছিল আলোচনার ইয়েতে যে দেখো আমি তো ওরকম স্পষ্ট কিছু দেখিনি, তার সামনে বসেছিলাম, বাট আমি দেখেছি ভেতর থেকে কিছু একটা বিশাল কিছু একটা কালো মতো কি একটা উড়ে এলো, ওটা কি আমি দেখিনি। মানে জঙ্গলের ভেতর থেকে? হ্যাঁ, গাছের থেকে, কোনো একটা গাছের থেকে উড়ে এসেছিল, বলে কালো মতো ছিল, বিশাল আকার। আমি শুধু ওইটুকু দেখেছি, আমি আর কিছু দেখিনি, আমি বলতে পারবো না ওটা কী ছিল। এবার যাই হোক, পাখি থাকলে আর কত বড় হবে, আর পাখি ওই এই সন্দেশখালি থেকে আমাকে বাইপাস অবধি ধাওয়া করবে, এটা কি পসিবল? এইটা আমার চরম অভিজ্ঞতা ছিল একটা, মানে আমি তোমাকে এখন হয়তো খুব বলছি, যেহেতু অনেক দিন হয়ে গেছে বলে বলতে পারছি ঘটনাটা, কিন্তু সেই অবস্থায় তখন যদি তুমি আমায় জিজ্ঞেস করতে আমি কিচ্ছু বলতে পারতাম না, আমি এতটাই গুটিয়ে গেছিলাম। সেই রাত্রিরে আমি আমার অ্যাস্ট্রোলজারকে ফোন করি, উনিও তন্ত্রিজম প্র্যাকটিস করেন, তো ওনাকে ফোন করে বলি আমাকে বাঁচাও। বলছি কিছু করতে হবে না, এখন সিম্পল আজকে রাত্রিটা মাথার তলায় লোহা নিয়ে শুয়ে পড়ো, কালকে আমার কাছে এসো, যা করার করে দেবো। তো দিস ইজ হোয়াট সায়েন্স, যেখানে কোনো উত্তর দিতে পারে না, এখানে কোনো সায়েন্সের কোনো ব্যাপার নেই। একটা জায়গায় গিয়ে সায়েন্সকেও থামতে হয়। তো সেই রকম অভিজ্ঞতা, বিভিন্ন রকম এরকম অভিজ্ঞতা আমার জীবনে মানে অতিষ্ঠ করে দিয়েছিল একটা টাইমে, অতিষ্ঠ। এখনো পর্যন্ত আমি কিওর হয়ে উঠছি ধীরে ধীরে। আমার বললাম না, আমার সোফা ছিঁড়ে ফেলার মতো আমার ডিপ্রেশন হয়ে গেছিলো, মানে কাঁদতে কাঁদতে আমি সোফা ছিঁড়ে ফেলতে পারি এইরকম, কোথায় নিয়ে গেছিলো আমাকে। তার পাশাপাশি আমি মেডিটেশন করে অনেক কিছু পেয়েছি, বড় বড় জিনিস পেয়েছি মেডিটেশনে। যেমন আমি বা আমার যা দেখছি, যা চোখ দিয়ে দেখছি সব কিছু ইলিউশন মনে হয়েছিল আমার, একটা মাত্র সত্যি, সেটা ওই পরমাত্মা, দ্য সুপ্রিম গড হেড, ওনাকেই সত্যি বলে আমি জেনেছিলাম মেডিটেশনে, আর সব ইলিউশন, তুমি আমি বাকি বাস্তব যা জিনিসপত্র আমরা দেখছি বাস্তব বলে মেটেরিয়ালিস্টিক সব কিছুই ইলিউশন, এইটা একটা পেয়েছিলাম। তো এইরকম চলতেই থাকছে আমার সাথে ইকুয়ালি প্যারালালি সব এগুলো। তো সেই জন্য আমার মানে যে আমি তোমাকে কতগুলো ঘটনা বলবো, আমার মনে হয় তোমার আর একটা এপিসোড তৈরি করতে হবে এরকম, মানে এত আছে আমার। ডেফিনেটলি, কারণ তোমার লাইফে যা যা ঘটেছে সেগুলো না ভীষণ ইন্টারেস্টিং, আর এইটা রিলেট তারাই করতে পারবে যারা নিজেদের লাইফে কোনো না কোনো সময় কিছু না কিছু ফেস করেছে বা কিছু না কোনো ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ, এটা তারা কিন্তু খুব বেশিভাবে কানেক্ট করতে পারবে। সো অবভিয়াসলি আমরা ইন ফিউচারেও তোমার লাইফের আরও যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো নিয়ে বসবো, এরকম একটা
ভৌতিক আড্ডা তো বলবো না, এটা একটা ভৌতিক স্পিরিচুয়াল আড্ডা ছিল। ভীষণ ভালো লাগলো আমার। আজকে তুমি ফার্স্ট টাইম গল্প বলাতে এসেছিলে, তোমার লাইফের এত এক্সপিরিয়েন্স তুমি আমার সাথে শেয়ার করলে, নট ইভেন অনলি মি, তুমি পুরো গল্প বলা পরিবারের সাথে শেয়ার করলে। তোমার কেমন লাগছে বলো? অসংখ্য ধন্যবাদ প্রথমেই তোমাকে দেব, যেহেতু তুমি পরিবারের মাথা। তো আমি এত সুন্দরভাবে তুমি আমাকে মানে বোঝালে ব্যাপারটা, বা আমরা আগেও যে ডিসকাশন করেছি সেটা আমি তোমাকে বলতে পেরেছি, শেয়ার করতে পারলাম এখানে এসে, এটা মনটা অনেকটা হালকা করে একটা জায়গায় গিয়ে। অবশ্যই, মানে আমাদের লাইফের ঘটনা বা গল্প আমরা যদি মানুষের সামনে তুলে ধরি, সেক্ষেত্রে আমরা নিজেরাও অনেক বেশি বার্ডেন ফ্রি হয়ে যাই, অনেক ভারী ভারী থেকে হালকা হই। একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ সুজয়াদি। আমার নিজের পার্সোনালি ভীষণ ভালো লাগলো তোমার ঘটনা, তোমার এক্সপিরিয়েন্স, তোমার ট্রানজিশনের গল্প সব কিছু শুনে। চাইবো খুব তাড়াতাড়ি আবার আমরা বসবো একসাথে, তোমার লাইফের ঘটনাগুলো, আরও যা যা ঘটনা আছে, আরও যা যা অনেক তুমি আছে। ফেস করেছো, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, সব কিছুর একটা মিক্সড আপ যে রিয়েলিটি তোমার হ্যাঁ। লাইফের, সেটা আমরা আবার তুলে ধরবো। আজকের আড্ডা আমরা এখানে শেষ করছি। খুব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অরিত্র। Golpawala, the real paranormal experience.